কই গো নবাবের বেটি, ভাত তরকারি দিবানি নাকি দুপুরের ভাত সন্ধ্যায় খাওয়াইবা? এই তো নিয়ে আসছি মা, 5 মিনিট। বলে ভাবি জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ওখানে একটা কাক গম্ভীর ভাবে বসে আছে। ভাবি কি নিজের সাথে ওই কাকের তুলনা করলেন? স্বাধীন পাখি, পরাধীন নারী। উদ্ধার করো। সারাদিন একটু রান্না বান্না করো, সেটাও ঠিক টাইমে হয় না। চোখের কোলটা মুছে রান্নাঘর থেকে ভাতের বাটি, তরকারি বাটি সব এনে এনে টেবিলে রাখছে ভাবি। ফেসবুক স্ক্রল করা থামিয়ে সেদিকে তাকালাম। বাটিগুলো সব রেখে আঁচলে ক্লান্ত শ্রান্ত চোখ মুখের ঘাম মুছলেন ভাবি। শাশুড়ি বললেন, যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দাও, রোদ পড়ে গেলে আর শুকাবে না ভালো করে। ভাবি আমার দিকে ভেজা ও নির্লিপ্ত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ ফিরিয়ে নিলাম। যাচ্ছি মা। বলে চলে গেলেন। ভ্রুকুটি করলাম মনে মনে। কাজ আর যে কোনো কেউ করে না যে ঢং। প্রতিদিন প্রচন্ড খিদে দিয়ে খাবার খেতে হয়। প্রভা খাবার নিচ্ছে না কেন? শাশুড়ির কথায় সম্বিত ফিরল। প্লেটে ভাত আর সবজি নিয়ে মাখিয়ে খেতে লাগলাম। খাওয়ার মাঝামাঝি সময় শ্বশুর বাইরে থেকে ঘরে ঢুকলেন। ভাবি এক বালতি ধোয়া কাপড় নিয়ে ছাদের দিকে যাচ্ছেন। শ্বশুরের চোখে পড়তেই, এ কি বৌমা, এতগুলো কাপড় তুমি ধুয়েছো? মনির মা কি করেছে? মনের মা ধুইলে কাপড় পরিষ্কার হয় না। শাশুড়ি বললেন, তাও এখন গোসল করবে কখন, নামাজ পড়বে কখন, খাবে কখন? হয়ে যাবে বাবা, আপনি চিন্তা করবেন না। বলে ভাবি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বললেন, হয়ে যাবে, তুমি হাত ধুয়ে খেতে বসো, তোমারও তো দরদ দেখাতে হবে না। শ্বশুর হাত ধুয়ে এসে প্লেটে ভাত নিলেন। তরকারি মাখিয়ে লোকমা মুখে তুলে বললেন, একটু বিবেক খাটাও সাবিরের মা, এত জুলুম ভালো নয়। তেলে বেগুনে জ্বলে উঠলেন শাশুড়ি। জুলুম? কিসের জুলুম? ঘরের কাজ ছেলের বউদের করতে হয়, এটাই তো স্বাভাবিক। এখানে জুলুমের কি হলো? ঘরের বউ তো তোমার আরো আছে, তাদের বেলাও কি তোমার একই মনোভাব? স্পষ্ট আমাকে ইঙ্গিত করেছেন। আবার গলা দিয়ে আর ভাত নামলো না। চুপ করে বসে থেকে ভাতের প্লেট নিয়ে সিঁড়ির দিকে গেলাম। শাশুড়ি রে রে করে উঠলেন, প্রভা, খাওয়া বন্ধ করলে কেন? হাত ধুয়ে ফেললে কেন? মাংসটা তো চেখে দেখলে না? না মা, আমি খাবো না, পেট ভরে গেছে আমার। প্লেট সিঙে রেখে নিজের রুমের দিকে যেতে যেতে শুনলাম শাশুড়ি শ্বশুরকে বকছেন। দিলে তো মেয়েটার মন খারাপ করে। কত বড় ঘরের মেয়ে, জীবনে কখনো এক গ্লাস পানি ঢেলে খায়নি। আহারে, খিদের কষ্ট পাবে মেয়েটা। দু চোখে বিচার করা বন্ধ করো সাবিরের মা, পর্দা সরাও চোখের, বিবেক খাটাও। কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। শ্বশুর বাবা আমাকে একদম পছন্দ করেন না। ঘরে এসে খুব কাঁদলাম। আমি কি কখনো ঘরের কাজ করে বড় হয়েছি? ঘর ভরা চাকর বাকর ছিল। শ্বশুর বাবা পারলেন আমাকে কাজের খোঁটা দিতে। কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেললাম। আসু কাজ নামিয়ে একটা বিহিত করতে হবে। কতক্ষণ রাগে গজগজ করলাম। তারপর উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। পেটে খিদে লেগেছে, তাই ড্রাই ফ্রুটস এর কৌটাটা নিয়ে বসলাম। টিভিটা অন করে নেটফ্লিক্সে মুভি দেখছি আর নাট খাচ্ছি। মোবাইলে রিং হতেই ফোন তুলে দেখি মা কল করেছে। হ্যালো বলি কেটে ফেললাম। মা ওপাশ থেকে উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমি আজকের ঘটনা সব খুলে বললাম। সব শুনে মা নিরস ভাবে উত্তর দিলেন, ও আচ্ছা, এবার অন্য কথা বলো। তাজ্জব ব্যাপার মা। কোনটা তাজ্জব? এইসব শুনেও বিষয়টা তোমার কাছে কিছুই মনে হলো না? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় না হলে কিছু মনে হবে কেন? এটা গুরুত্বপূর্ণ বিষয় না? না, উনি তো সত্যিই বলেছেন। তুমি তো কুটুটিও নাড়ো না। মা, তোমার চেয়ে আমার শাশুড়ি ভালো। সাথে সাথে প্রতিবাদ করেছেন। তাহলে তো হয়েই গেল, বিচার তো পেয়েই গেছো। সবার মা কি আর তুমি? আমি তো সারা জীবনই খারাপ মা। বাপি হলেও কিছু বলতো, তুমি কেমন যেন। বাপির আদরই বাদর হয়েছো। শোনো, বাপিকে আবার এসব বলতে যেও না। শ্বশুরবাড়িতে কত কিছুই হয়, সব কথা সবাইকে জানাতে হয় না, নিজে ছোট হতে হয়। এখন বুঝবে না, তবে আর কয়েক বছর যাক, বুঝতে পারবে। যাওয়ার কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। মা ফোন কেটে দিতেই মনটা বিরক্তিতে ছেয়ে গেল। সবার মা কেমন আর আমার মা কেমন? অন্য কেউ হলে এর একটা বিহিত করতো। আমার মা একদম অন্যরকম। বাবা ইনকাম ট্যাক্সে বড় অফিসার, টাকার অভাব কখনো দেখিনি। ঘরের কুটুটিও নড়ানো রাখিনি। বড় আপু তবু মায়ের সাথে সাথে এটা সেটা করতো। আমি ছিলাম বিন্দাস।
বাপি 2 হাতে খরচ করলেও মাকে দেখতাম বস্তা পচা নীতি কথা নিয়ে পড়ে থাকতে। বাবার এত নিষেধ সত্ত্বেও স্কুলের চাকরি ছাড়েননি। বাবা জোর করেনি কখনো। বাবাকে দেখতাম যেন মাকে একটু ভয় পায়। বড় আপু বিয়ে হয়ে গেলে অস্ট্রেলিয়া চলে যাবার পর মা নিঃসঙ্গ হয়ে যান। আমার সাথে মায়ের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ নয়, তবে বাপির সাথে আমি বন্ধুর মতো। সামিরের সাথে রিলেশন হবার পর বাপির কাছেই বলেছি। বাপিও খোঁজ খবর নিয়েছে। সামির লন্ডন থেকে পড়াশোনা কমপ্লিট করার পর দেশে এসে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বেশ বড় পদে জয়েন করেছে। মধ্যবিত্ত ফ্যামিলি হলেও ছেলে যোগ্য, তাই আর দ্বিমত করেননি। দুই পরিবারের সম্মতিতেই জাঁকজমকপূর্ণভাবে আমাদের বিয়েটা হয়। আজ 2 বছর হতে চললো। একা বাসে নিয়ে থাকতে ইচ্ছে হয়নি কখনো। এই তো বেশ আছি, সংসারের কোনো কাজকর্ম করা লাগে না। তবে বিয়ের আগে মা জোর জবরদস্তি করে কিছু রান্নাবান্না শিখিয়েছেন। একেবারে কিছুই পারি না তা নয়, তবে গা বাঁচিয়ে চলা যায়, তাই একা বাসায় যাব না যতদিন পারা যায়। ধানমন্ডির অভিজাত এলাকায় এই বাংলো টাইপের বাড়িটা সামিরদের নিজেতে। লেক পাড়ের খুব কাছেই, তাই কিছুক্ষণ হাঁটলেই লেকে যাওয়া যায়। 2500 স্কয়ার ফিটে এই বাসাটার পাশাপাশি 2টি রুম আমি নিয়েছি। ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে পুরো রুম সাজিয়েছি। দামি ঝাড়বাতি, এক্সক্লুসিভ সব পর্দা, দামি আসবাবপত্র, দেয়াল জুড়ে বিশাল টিভি। কি নেই এই ঘরে? পুরো রুম জুড়ে একটা স্বপ্নময় আবহ। শাশুড়িকে এনে বসিয়ে রাখি, উনি মুগ্ধ চোখে দেখেন। ফ্রিজ খুলে বিদেশি ফল, চকলেট খাওয়াই, ড্রাই ফ্রুটস খাওয়াই, দামি কফি, মিল্কশেক ওনার হুঁশিয়ার ধরে না। সারাক্ষণ আমাকে চোখে হারান। আর বড় ভাবি মানে মাসুমা ভাবির রুমের দিকে তাকাতেও ইচ্ছে হয় না। পুরনো খাট, তোষক, আলমারি, সোফা, পুরো ঘর অন্ধকার হয়ে থাকে। আমি পারতপক্ষে ও ঘরে যাই না, শাশুড়ি মাও যান না। দরজা খুলেই শাশুড়ি মা ঘরে ঢুকলেন। আমি আতশোয়া থেকে উঠে ঠিকঠাক বসলাম। মা এসে মাথায় হাত রাখলেন। আল্লাতে আমার চোখে পানি চলে আসলো। এসো মা, একসাথে বসে নাস্তা খাই। তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না, সব ওই হাবাতে ঘরের মেয়ের চাতুরি। তোমার শ্বশুর আসার সময় হয়েছে, অমনি কাপড়ের বালতি নিয়ে হাজির। সব লোক দেখানো কাজ করে। আমার সংসারে কি এমন কাজ? ওই একটু রান্না বান্নাই তো। কি দেখে যে আমার গাধা বড় ছেলেটা বিয়ে করে নিয়ে আসলো। মা বাপ নেই মামার ঘরে মানুষ, ভালো শিক্ষা দীক্ষার পাবে কই? বাপের বাড়ি থেকে ফুটো করেও আনতে পারেনি, তবুও কত দেমাক। চলো গিয়ে নাস্তা করি। গরম গরম চিকেন সমুচা আর মালাই চা করতে বলে এসেছি। বড় ভাবির রুমের সামনে দিয়ে ড্রয়িং রুমের দিকে যাবার সময় চোখে পড়লো ভাবি নামাজ পড়ছে। শাশুড়ি মা দেখে বললেন, সব লোক দেখানো, বুঝলে? আমরা গিয়ে ড্রয়িং রুমে বসলাম। শাশুড়ি তার জীবনের গল্প জুড়ে দিলেন। কত কি করতে পারতেন, কোন খাবার খেয়ে কে কবে প্রশংসা করেছেন এসব। এর মধ্যে আবার রান্নাঘরের উদ্দেশ্যে হাঁক দেন, কই হলো তোমার? নেই বড় ভাবি 1 প্লেট চিকেন সমুচা আর ব্রোকলি পাকোড়া এনে রাখলেন টেবিলে। শাশুড়ি মা প্রশ্ন করলেন, চা কই? আপনারা খেতে থাকুন, আনছি। তাড়াতাড়ি আনো, মাগরিবের আজান যেন না দেয় আবার। ভাবিকে দেখিয়ে বোঝা যাচ্ছি খুব ক্লান্ত। আমি দেখেও না দেখার ভান করলাম। ও বাবা, চুলায় যেতে পারবো না। ড্রেসিং টেবিলের সামনে খুব যত্ন করে সাজছি আমি। দিবা আপু অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে, এই নিয়ে দ্বিতীয়বার এই মাসে আসছে। পার্পল জামদানির সাথে পার্লের গহনাটা সেটিং মিলিয়ে পরে নিলাম। মেকওভার ম্যাচিং করে নিয়েছি, শুধু একটু ফিনিশিং টাচটা দিয়ে নিচ্ছি। পাকা 2 ঘন্টা লাগলো। যাক, এবার ইউনিক লাগছে। মায়ের কল এলো, ওরা গেটের কাছে এসে গেছে। আমি দ্রুত আয়নায় আরেক ঝলক দেখে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ড্রাইভার ফল, মিষ্টি এসব এনে টেবিলে রাখছে। আমি এগিয়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরলাম। আলিঙ্গন শেষে আপু আমার দিকে তাকিয়ে বলল, ইউ লুকিং সো গর্জিয়াস। ধন্যবাদ আপু, তোকেও দারুণ লাগছে। আমিও বললাম। সবাই গিয়ে ড্রয়িং রুমে বসতে ভাবি ফ্রেশ জুস নিয়ে আসলো সবার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তেনা তেনা একটা কাপড় পরনি, ঘাম তেল মাসে বিচ্ছিরি অবস্থা। বললাম, হ্যাঁ সবাই ভালো আছে ভাবি, সব এখানে রেখে তুমি যাও। ভাবির হাস্যজ্জ্বল মুখটা ম্লান হয়ে গেল। মায়ের চোখ কঠিন হলো, আমার দিকে তাকালেন। ভাবির দিকে তাকিয়ে হেসে বললেন, ভালো আছি মা, তুমি কেমন আছো? সকাল থেকে বুঝি আয়োজনে ব্যস্ত আছো? আলহামদুলিল্লাহ খালাম্মা, ওই তো আর কি। আচ্ছা, আমি রান্নাঘরে গেলাম, কিছু কাজ বাকি আছে। আচ্ছা যাও। এসব দেখে আমার শাশুড়ির চোয়াল শক্ত হলো, কিন্তু মুখে মেকি হাসি ধরে রাখলেন। সবাই জুস নাস্তা খেয়ে গল্পগুজবের সময় পার করছে। দুপুরে খাবার সময় ঘনিয়ে আসছে। মাকে কোথাও দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে রান্নাঘরে দেখি ছুরি দিয়ে সালাদ কাটছেন। আমি দ্রুত গিয়ে হাত থেকে কেড়ে নিলাম। মা, ভাবি থাকতে তুমি এসব কাটছো কেন? মাসুমাকে গোসল করতে পাঠিয়েছি, বেচারি ঘেমে নিয়ে একসার। সালাদটা কেটে গেলে কি হতো?
মা হাত থেকে ছুরি টেনে নিয়ে কাটতে লাগলেন। আমি আবার টেনে নিয়ে বললাম, আমি করছি, তুমি সরো। না না, তা কেন হবে? তুমি পটের বিবি সেজে বসে থাকো, শরীর বাঁচাও। কবরে গেলে পোকা খেতে সহজ হবে। মা! কি মা? একটা মানুষ সকাল থেকে খেটে মরছে আর তুমি? ছি! পেছনে ফিরে দেখি মাসুমা ভাবে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছেন। আমি চোখ মেলাতে লজ্জা পাচ্ছিলাম। টেবিল ভর্তি এত এত খাবার, কিন্তু কোনোটাই আমার গলা দিয়ে নামছে না। কষ্টের একটা দলা গলায় আটকে আছে। মা, তুমি কথাগুলো ভাবে না বলেও পারতে। কোন কথাগুলো? হাতের নাগেটস আর পাস্তার বাটিগুলো টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন প্রভার মা লোকটা। ওই যে সেদিন আমার শ্বশুর বাড়িতে রান্নাঘরে বললে। তোমার কষ্ট লেগেছে? হ্যাঁ, ভীষণ ভীষণ রকম। এবার বুঝে থাকো মাসুমার কেমন লাগে। কিন্তু আমি তো কিছু করি না ভাবির সাথে। সেটাই তো সমস্যা, তুমি কিছু করো না, তোমার করা উচিত। কি করব আমি? শাশুড়ি মা সারাদিন বকাবকি করে ভাবিকে। হাওয়াতে ছোট লোক ফকিনি এসব বলে আমি কি করে থামাবো? করতে জানলে অনেক কিছু করা যায়। মানে বুঝতে পারছি না মা, খুলে বলো। আচ্ছা বাদ দাও, আজ মা মেয়েতে গল্প করব। তোমার পছন্দের ঝাল ঝাল চিজি হোয়াইট সস পাস্তাও খাও। আর ওখানে কিভাবে সময় কাটাও বলো, আমি শুনি। ওখানে ওখানে সকালে উঠে নাস্তা খাই, তারপর মুভি দেখি, শুয়ে থাকি, কখনো বই পড়ি, কখনো একটু ঘুমাই, অথবা কাজের মেয়েটাকে দিয়ে দুদিন পর পর ফার্নিচার গুলো মোছাই। কোনো দিন উপটান মাখাই বা চোখে শসা স্লাইড দিয়ে কতক্ষণ পর পর কুসুম পানি দিয়ে গোসল করি। বেশ ফ্রেশ লাগে জানো মা, তুমিও করে দেখতে পারো। আচ্ছা, অবসর পেলে করব। তারপর কি করো? তারপর দুপুরে খাবার খাই, গান শুনি বা ঘুমাই, নয়তো ঘুরতে বের হই, লেকের পাড়ে হেঁটে আসি। এরপরে? এরপর নাস্তা খাই, স্বামীর আসে বাসায়, ওর সাথে গল্প গুজব করি। ডিনারের পর স্বামীর কাজ করে, আমি মুভি দেখি। এত ঘুমাও, এত মুভি দেখো? কি করব, সময় কাটে না। রাতে ঘুমাও কখন? মুভি শেষ করতে করতে 3টা-4টা বেজে যায়, কিন্তু স্বামীর জন্য সকালে আবার ওঠা লাগে, ঘুম চোখে লেগে থাকে। তাই তো সময় না কাটলে কি করবে? হুম। জানো, খুব আফসোস হয় আমার। মা বিষণ্ণ মুখে কথাগুলো বললেন। কেন মা? কারণ তোমাকে শিক্ষিত করতে পেরেছি, কিন্তু মানুষ বানাতে পারেনি। মা হিসেবে আমি ভীষণ ব্যর্থ। মা আবার শুরু করলে? আমি কিন্তু এখন চলে যাব। না, তুমি যাবে না। আমার সন্তান অমানুষের মতো বিবেক বর্জিত আচরণ করবে, আমি তা কিছুতেই মেনে নেব না। মায়ের এই উগ্রমূর্তি দেখে আমি মিনমিন করে বললাম, মা। চুপচাপ বসে আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি ভয়ে ভয়ে ঘাড় নাড়ালাম, যেমন করি রিপোর্ট কার্ডের গড়বড় করলে নড়তাম। তোমার যখন সময় কাটে না, মাসুমা তখন কি করছে খবর নিয়েছো? জানি তো ভাবি, খুব সকালে উঠে নাস্তা বানায়, রুটি, আলু ভাজি অথবা সুজির হালুয়া, ডিম ভাজি, ডিম পোস্ট, চা এসব বানায়। আর তুমি রেডিমেড খেলতে যাও। আমি কি এসব পারি নাকি? কেন পারো না? হাত পা নেই তোমার? মেয়েটা সেই ভোরে উঠে সবার জন্য নাস্তা বানায়, দুপুরে কাটাকুটি, রান্না বাড়া, বিকেলের নাস্তা, রাতের খাবার, সব কাজ সেরে ঘুমাতে যায়। তোমার শ্বশুরবাড়ি যতবার গিয়েছি দেখেছি, সে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। কারোর সাথে বসে দুদণ্ড কথা বলার সুযোগ নেই তার। বিষয়টাকে হালকা করার জন্য মাকে প্রশ্ন, তুমি তো আমার মা ওকালতি ভাবির জন্য করছো যে? করছি কারণ এই অবস্থাটার মধ্য দিয়ে আমি গিয়েছি। আমি জানি একা একা সব কাজ সামলানো, তারপরও কটু কথা শুনতে কতটা কষ্ট লাগে। তুমিও মানে? হ্যাঁ, আমিও। আমার অপরাধ কি ছিল জানো? সবার অমতে তোমার বাবার মতো বেকার ছেলেকে বিয়ে করা। বরের ইনকাম নেই, বউকে দাসী বৃত্তি করতে হবেই, এটা আর নতুন কি? অবশেষে তোমার বাবা ছোটখাটো একটা চাকরি জোটালেন, যা বেতন পেতেন তাতে তার যাতায়াত খরচ রেখে সংসারে খুব সামান্যই দিতে পারতেন। আমি গ্রাজুয়েশন করা মেয়ে, কিন্তু কিছু না করে সবার মন জোগাতে দিনরাত এক করে সেবা করে যাচ্ছি, কিন্তু ফলাফল শূন্য। তোমার দীপা আপু জন্মের পরও কেউ বদলালো না। খেয়াল করে দেখলাম আমি নত হওয়াটাতে তারা রসিয়ে রসিয়ে উপভোগ করে। ধীরে ধীরে আমার পিঠটাকে তারা তাদের পা রাখার জায়গা বানিয়ে নিয়েছে। এবার গা ঝাড়া দিয়ে উঠলাম, আর নয়, এবার এদের থামতেই হবে। বিষয়ে হতবাক আমি বললাম, মা কখনো তো বলনি।
তোমার বাবার পরিবার লোকদেরকে তোমাদের চোখে ছোট করতে চাইনি কখনো। তারপর কি হলো? প্রতিবাদ করলাম, আমার একার পক্ষে সকলের ফরমাইশ খাটা সম্ভব নয়। লেগে গেল আগুন। অন্যায় করতে করতে অন্যায়কারীদের কাছে এটাই নিয়মে পরিণত হয়। প্রচন্ড গালাগালি করো, যা নয় তাই বলে বাড়ি থেকে বের করে দিলেন। তোমার বাবার হাত ধরে ছোট বাচ্চা কোলে নিয়ে পথে নামলাম। এক বান্ধবীর সহায়তায় খিলগাঁওয়ের দিকে সাবলেটে এক কামরার একটা বাসায় উঠলাম। তোমার বাবা বাসে করে আসা যাওয়া করতো, আর আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি নিলাম। বাচ্চাকে আয়ের কাছে এর ওর কোলে রেখে চাকরি করতাম। বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করতে পারবো না, তাই বাসায় আশেপাশে গরিবদের বাচ্চা অল্প টাকা পড়াতে শুরু করলাম। সিভি জমা দিতে লাগলাম বেসরকারি স্কুলগুলোতে। ওদিকে আমার 1 মাসের সহায়তায় তোমার বাবার ইনকাম ট্যাক্স অফিসে চাকরির সুযোগ এলো। উনি দরখাস্ত করতে বললেন। তুখরে মেধাবী তোমার বাবা, রিটার্ন ও ভাইবা দুটোতেই টিকলো। আমার মামা সুপারিশ বা টাকার ব্যাপারে কিভাবে কি করলেন জানি না, চাকরিটা হলো। আল্লাহ নিরাশ করে না, তাই আমাদের সুদিন হলো। আমরা মোহাম্মদপুর ভালোবাসা নিয়ে অভিজাত এলাকায় আসলাম। এদিকে আমারও ডাক আসলো বেসরকারি গার্লস স্কুল থেকে। তোমার বাবা চায়নি আমি চাকরি করি, কিন্তু আমি নিজেকে চেনার, আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ আর হাতছাড়া করিনি। তুমি জন্ম হলে সোনা চামচ মুখে নিয়ে, তাই এত কিছুর কোনো কিছুই তোমাকে ছোঁয়ায়নি। তাহলে কাকা ফুপুরা সবাই যে আসে আমাদের বাসায়? এরা সুদিনের মৌমাছি। তোমার জন্মের পর তোমার দাদি পার্মানেন্ট থাকতে এলেন। ওখানকার চরম আদর যত্ন ওনার সয়নি। ফিরলেন আমার কাছে, ক্ষমা চাইলেন নিজের কৃতকর্মের জন্য। আমিও ফিরিয়ে দেইনি। দাম্ভিক মানুষের নতমুখ সমস্ত যন্ত্রণার শীতল পরশ হয়ে আসে। তোমাকে দেখাশোনা করেন, কাজের লোকদের পরিচালনা করেন। আমিও ছেড়ে দিলাম, থাকুক যেভাবে শান্তি পায়। তারপর থেকে পরিবারের সব একে একে এসে জুটছে। আমি ওদের সাথে গম্ভীর হয়ে কথা বলি বলে তোমাদের মনে প্রশ্ন ছিল, এই হলো তার উত্তর। মা, এটা তো সয়েছো তুমি। যন্ত্রণাকাতর মানুষ একটু ভালো ব্যবহারকে স্বর্গীয় সুখ ভাবে। কখনো কারোর জন্য যদি কিছু করতে নাই পারো, তবে তার কষ্টের কারণ হইও না। মা, তোমার অনেক গোপন ব্যথা আজ জানলাম। তোমার গম্ভীর্যের পেছনে কোমল মনের খবরও জানলাম। আচ্ছা, তোমার শাশুড়ি মাসুমাকে পছন্দ করে না কেন? আমি ঠিক জানি না মা, তবে পরিবারের অমতে গিয়ে ভাইয়া বিয়ে করেছে। ভাবির মা বাবা দুর্ঘটনায় মারা গেছেন। মামা মামির কাছ থেকে বড় হয়েছে, বিয়ের সময় কিছু আনতে পারিনি। শাশুড়ির সব পূরণ হয়নি, ঠকেছেন, এসব সারাদিন বলতে থাকেন। আর তোমাকে আদর করে কেন? আমি শিক্ষিতা, সুন্দরী, মিষ্টি মেয়ে, বিয়েতে অনেক কিছু পেয়েছে, ঈদেও ভালো উপহার পায়, আমার বাবার বাড়িতে আদর আপ্যায়ন পায়, এসব তো বলেন। তাছাড়া স্বামীর খুব ভালো বেতনে চাকরি করে। শ্বশুর বাড়িতে তোমার অবস্থান বুঝেছো? মানে? তোমার কোনো কদর নেই। তোমাকে তারা ভালোবাসে তোমার বাবার অর্থবিত্তের কারণে, সব স্বার্থের জন্য। এমনকি স্বামীরও তোমাকে নয়, তোমার বাবা অর্থবিত্তকে ভালোবাসে। প্রকৃতপক্ষে মাসুমা ভাগ্যবতী মেয়ে। যতটুকু কথাই শুনুক, সবার আত্মার দোয়া সে পাচ্ছে। আর সাবির তাকে প্রচন্ড ভালোবাসে। সে ভালোবাসার জোরে মাসুমার সব কষ্ট সয়ে নিচ্ছে। সেটা জানি না, তবে সামির আমাকে প্রচন্ড ভালোবাসে মা। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা নিও। কিভাবে নেবে তুমি ভেবে নাও। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে দেখি ভাবি রাতে খাবার তৈরি করছে। পেছন থেকে ডাকলাম, ভাবি কি করছো? মাসুমা ভাবি তাজ্জব হয়ে তাকালো। হবারই কথা কখনো এভাবে জিজ্ঞাসাও করিনি, বা 2 বছরে কখনো দাঁড়িয়ে কথা বলেছি কবে আমারই মনে নেই। ওই তো রাতের খাবার তৈরি করছি, তোমার কিছু লাগবে? না না, কিছু লাগবে না। আমি কি সাহায্য করতে পারি? এবার ভাবি আকাশ থেকে পড়ার পালা। আমার মুখে এমন কথা কখনো শুনিনি। নিজেকে সামনে নিয়ে বলল, না সাহায্য লাগবে না, তুমি গিয়ে বসো, আমি সব করছি। তবু মাসুমা ভাবির আশেপাশেই রইলাম। হাতে হাতে খাবারের বাটি সব টেবিলে রাখলাম। ভাবির চোখে প্রশান্তি ঝিলিক দেখলাম। শাশুড়ি এসে আমাকে টেবিল সাজাতে দেখি প্রশ্ন করলেন, প্রভা, তুমি এসব করছো কেন? এসো আমার সাথে বসো। তুমি তো এসব কাজে অভ্যস্ত না সোনা মা। অন্য সময় ভালো লাগলেও আজ কেন যেন শাশুড়ি মার আমার প্রতি আহ্লাদ ভালো লাগলো না। বললাম, না মা, আমার করতে ভালো লাগছে। সবাই খেতে বসলে আমি ভাবিকে বললাম, ভাবি আপনিও বসুন। শাশুড়ি মা বললেন, ওকে ডাকছো কেন? ও পরে খাবে। মাসুমা ভাবি বললেন, হ্যাঁ আমি পরে খাবো, তোমার ভাই আসুক।
আমরা সবাই খেয়ে নিলাম। ভাবি দাঁড়িয়ে থেকে কার কে লাগবে দেখতে লাগলো। সবার খাওয়া শেষে ভাবি সব গোছাতে লাগলো, সাথে আমিও হাত লাগাইলাম। শাশুড়ি মা বললেন, প্রভা, তোমার এসব করা লাগবে না, তুমি রুমে যাও। স্বামীর কিছু লাগবে কিনা সেটা দেখো। মায়ের সম্মতি পেয়ে সামির বলল, হ্যাঁ হ্যাঁ, এসো, একটু কাজ আছে। আমি পানির বোতল হাতে নিয়ে বললাম, তুমি রুমে যাও, আমি আসছি। সামির থ হয়ে থেকে রুমে চলে গেল। প্লেট বাটি সিঙে রাখতে রাখতেই কলিং বেল বাজলো। ভাবি দরজা খুলে দিতে ভাই বাজারের থলে হাতে ধরিয়ে দিল। ভাবি ব্যাগ নিয়ে রান্নাঘরের দিকে আসছে, ভাই পেছন পেছনে আসছে আর বলছে, নিনু, জানো এই ইলিশ মাছগুলো বেশ পছন্দ হয়ে গেল, আর তুমিও পছন্দ করো তাই নিয়ে এলাম। ভেতরে ঢুকে আমাকে দেখে থমকে গেল। ভাবি কৌতুকপূর্ণ হাসি দিতেই ভাই লজ্জা পেয়ে চলে গেল রুমের দিকে। এই প্রথম আমি ভাইকে সরাসরি খেয়াল করে দেখলাম। ভাই বেশ লম্বা, সুদর্শন ও সুঠাম, কাটা কাটা চেহারায় ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। সে তুলনায় স্বামীর সাদামাটা চলনসই পুরুষ। তো নিজের ভাসুরকে বিশ্লেষণ করছি মনে পড়তেই লজ্জা লাগলো। নিজের রুমে ফিরে গিয়ে দেখি স্বামীর ল্যাপটপে কিছু একটা করছে। আমি তার পাশে গিয়ে আশ্চর্য হয়ে বসলাম। আমাকে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার, আজ যে বড্ড কাজ দেখাচ্ছিলে? মেজাজ খারাপ হয়ে গেল, রেগে গেলাম। কাজ দেখাচ্ছিলাম মানে? রাগ করছো কেন? কখনো কিছু করতে দেখিনি তো, তাই বললাম। কখনো করিনি বলি কোনোদিনই করবো না এর কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবি ভাই নিনু বলে ডাকে। ডাকে, ওসব ঢং ছাড়া কিচ্ছু না, আমার ভাল লাগে না। বলি সে আবার নিজের কাজে মনোযোগ দিল। আমি নেটফ্লিক্সে মুভি অন করলাম, কতক্ষণ দেখলামও কিন্তু মন বসছে না। মায়ের সব কথা রিফ্লেকশন হচ্ছে, মনে ভাবনার ঝড় উঠেছে, কিছুই ভাল লাগছে না। উঠে পায়চারি করতে লাগলাম। আড়ি পাতা স্বভাবই নেই আমার, কিন্তু আজ খুব করে মন যাচ্ছে ভাই ভাবির জগতে আড়ি পাতি। চুপচাপ বেড়ালো পায়ে ডাইনিং এর দিকে গেলাম। আড়ালে দাঁড়িয়ে যা দেখলাম তাতে হিংসুক ছাড়া যে কেউ মুগ্ধ হবে। ভাই ভাবিকে লোকমা তুলে তুলে খাইয়ে দিচ্ছে। ভাবি কি মিষ্টি করে হাসছে। ভাই দুষ্টু চোখে ভাবিকে দেখছে, অন্য হাতে ভাবির কপাল থেকে অবাত চুল সরিয়ে দিচ্ছে। দুজনের চোখে দুজনের জন্য বাদ ভাঙা প্রেম। সামির আর আমার প্রেমের বিয়ে, কিন্তু সামিরের চোখে এমন প্রেম আজও দেখলাম না। কখনো এমন করে কাছে বসিয়ে যত্ন করতে দেখলাম না। সামিরের সবকিছু প্রয়োজনে কেমন যেন গৃহস্থালী প্রেম। শরীরের খেলায় শরীর কাছে আসে, ঝড় ওঠে উত্তাল, ভেস্তে যায় লাজ লজ্জার দেয়াল সমর্পণের আলিঙ্গনে। কিন্তু ঝড় থেমে গেলে আর চেনে না সামির। অথচ এমন একটা প্রেমপূর্ণ দৃষ্টির জন্য হাজার কষ্ট, এমন এক চিলতে ভালোবাসার জন্য অগ্নিকাকরও মারিয়ে যাওয়া যায়। ভাবি সারাদিন করা সব কষ্টের কটু কথা তাচ্ছিল্য, অবজ্ঞা, যন্ত্রণার অবসান এই সময়টুকুতে এসে সত্যি ভাবির কাছে আজ নিজেকে বড্ড কাঙাল, নিঃস্ব, রিক্ত মনে হচ্ছে। আমি সব পেয়েও শূন্য, ভাবি কিছু না পেয়েও কানায় কানায় পূর্ণ। শরীরের ঘাম আর শ্রম দিয়ে যে কাজ করবা তার মূল্য তোমাদের কাছে অনেক বেশি মনে হবে। কিছু বুঝলা? কি সাবির মিয়া, কিছু বলো না কেন? জি আব্বা। সামির মিয়া, তোমার কোনো কথা নাই বলার মতো? জি, বুঝেছি। বাবা, একটু পায়েস দেবো? মাসুমা ভাবি পাশে বাটি নিয়ে সামনে এগিয়ে আসলেন। না না বৌমা, এখন আর খাবো না, পেট ভরে গেছে। রান্না সবগুলো চমৎকার হয়েছে, বিশেষ করে কলা পাতায় ইলিশ ভাপা। কই চলো দুই ভাই আমার সাথে ড্রয়িং রুমে, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। মেয়েরা সবাই খেয়ে নাও, খবরদার আগে পরে না, একসাথে বসবা সবাই। শাশুড়ির মন মতো হলো না, কথাটা পিন পিন করে কিসব বলল। সবাই খেতে বসার আগে আমি দৌড়ে গিয়ে মিষ্টির মশলার বাটিটা শ্বশুর বাবার সামনে রেখে আসলাম। বাবা মশলা? শ্বশুর বাবা আমার দিকে তাকিয়ে হাসলেন। আমার কি যে ভালো লাগলো। শ্বশুরের মন জয়ের চেষ্টায় আছি আজকাল। টেবিলে গিয়ে খেতে বসলাম। প্লেটে ভাত নিয়ে ভাপা ইলিশ এক পিস দিলাম, ভাতে মেখে মুখে দিলাম। চোখ বুজে এলো, সত্যি তো চরম স্বাদ। ভাবি ধন্যবাদ আপনাকে এত মজার রান্না করার জন্য। আমাকেও কিন্তু শেখাবেন এটা কিভাবে রাতে। শাশুড়ির মুখের দিকে তাকানো যাচ্ছে না। বুঝি না বাপু, কি আমার স্বাদ হয়েছে যে সবাই আদিক খেতে শুরু করেছে। বিরক্ত লাগলেও কথাটা ইগনোর করলাম, ভাবিও আমিও। যাই খাচ্ছি না কেন আমার সমস্ত মনোযোগ বাবা ছেলেরা কি বলছে তা শোনার জন্য। আমি নাকে মুখে গিরে দৌড়ে গিয়ে দরজায় দাঁড়ালাম। আমাকে দেখি শ্বশুর বাবা বলেন, এসো মা, আর সবাইকে ডাকো, খাওয়া শেষে সবাই এখানে আসো। সবাইকে সাথে নিয়ে সাক্ষী রেখেই কথাটা বলবো। আমি গিয়ে প্লেট পাটি গোছাচ্ছি আর দুজনের বাবার কথাটাও বললাম। ভাবি দেখলাম বড় বড় লোকমায় খাবার শেষ করলো। শাশুড়ি চুপচাপ, ওনার তাড়া নেই। আমরা ওনার প্লেটে বাটি রেখে বাকি সব গুছিয়ে ফেললাম। ড্রয়িং রুমে গেলাম। আমাদের দেখে বাবা বললেন, তোমার শাশুড়ি এলো না? উনি খাচ্ছেন বাবা।
এর তো সারা জীবনেই এমন, আপন মর্জির মালিক। আচ্ছা এবার শোনো সবাই। সামির, তুমি যে বিরক্ত হইতেছ সেটা আমি জানি, হইলেও কিছু করার নাই। তোমার গতিবিধি আমার কাছে ভালো ঠেকতেছে না। তোমার কথাগুলো শোনা বেশি জরুরি। সারা জীবন শুনে আসছো এক পুরুষে করে ধন, 7 পুরুষে খায়। এখন এসব কথার ভাত নাই। নিজের ঘাম ও শ্রমের মূল্য দিয়ে সব করতে হয়। আমি হাফিজ আসমান কৃষকের ছেলে। আমার দাদা আরো বড় কৃষক, শহরের ভাষায় চাষাই বলতে পারো। তাদের একমাত্র স্বপ্ন ছিল রাস্তার মাথায় দাঁড়ালে যতদূর দেখা যায় সব জমি আমার হবে। পুকুর ভরা গাছ, গলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। তারা খেয়ে না খেয়ে জমি জিরাত করত, এটাই তাদের মনের শান্তি ছিল। আমার দাদা ইংরেজদের দেখা দেখি 2-4 পাতা লেখাপড়া করেছেন। তার ছেলে মানে আমার বাবাকেও ইন্টারমিডিয়েট পাস দেওয়াইলেন, চাকরি বাকরি করার নাই, ক্ষেত খাওয়ার নিয়েই পইরা রইলেন সারা জীবন। কিন্তু আমার বাবার শখ জাগলো তার ছেলেকে কোট টাই পরা ভদ্রলোক বানাবেন, তাই বিদ্যা শিক্ষা দিলেন পর্যাপ্ত। দেশে যুদ্ধ শুরু হইল। বয়স আমার 17 কিংবা 18 বছর। না, আমি যুদ্ধে যাই নাই। কেন যে যাই নাই নিজেও জানি না। আমার মতো যারা যায় নাই তারাও জানে না। তাই বলে মনে দেশপ্রেম নাই তা কিন্তু না। জীবনে একটা বোধহয় ভালো কাজ করেছিলাম। যুদ্ধের সময় একজন রাজাকারকে ধইরা দিছিলাম চুপে চুপে। তাই যুদ্ধে না যাবার দুঃখ আমার ঘুচে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে তারপর বাকি পড়ালেখা মানে ডিগ্রি পাস করলাম। ঢাকা শহরে আইসা চাকরি নিলাম সাব রেজিস্ট্রার অফিসে 70 দশকের মাঝামাঝি। বলা নাই কোয়া নাই, হুট কইরা অনুমতি ছাড়া বাবা মা গ্রামে তলব কইরা নিয়া বিয়া করাই দিলেন। সে গল্প অন্যদিন হবে, এখন আসল কথায় আসি। তোমার মাকে নিয়ে আইসা উঠলাম নূরজাহান রোডের একটা 1.5 কামরার বাসায়। নতুন সংসার আনারই সব কিছু চলছে কোনো রকম। এর মাঝেই খবর পাইলাম রইস শেখ নামের এক ধনী ব্যক্তি তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রি করে ইউরোপ চলে যাচ্ছে। তার খুব সুন্দর একটা বাড়ি আছে, সেটা সে এক প্রকার পানির দরেই বেচে দিচ্ছে। কৌতূহলী হয়েও দেখতে আসলাম বাড়িটা। দেখে আমার আর চোখ সরে না। রইস শেখের হাত ধরে ফেললাম। এই বাড়ি যেন সে আর কাউকে না বেচে আমি যেভাবেই হোক আমি কিনবো। সে আমারে সময় দিল 20 দিনের। তার জন্য পানির দর হলেও আমার জন্য বিরাট কিছু। দৌড়ে গেলাম আব্বার কাছে। আব্বা প্রথমে খুব রাগ করলেন, আমিও জিদ ধরে বসলাম। আপনাদের পছন্দে বিয়ে করাইছেন, কিচ্ছু কই নাই। এখন নিজের পছন্দে এই বাড়ি আমার চাই। ভবিষ্যতে আমারে আর কোনো সম্পত্তির ভাগ দিয়েন না চান। আব্বা অনেকক্ষণ পায়চারি করলেন, মাথা চুলকালেন, এরপর বললেন, আইসা যাও, একটা বিহিত করতাছি। তবুও মনে শঙ্কা নিয়ে ফেরত আসলাম। 1 সপ্তাহ পরে আব্বা আসলেন বাড়ির যা দাম তার অর্ধেকের বেশি টাকা নিয়ে। এই বাড়ি কিনতে গিয়ে হারাইলাম খুব প্রিয় একটা জিনিস। এত তাড়াতাড়ি টাকা পাওয়া সম্ভব না। জমির খরিদ্দার নাই, কিন্তু মাছ ভর্তি পুকুর, ভরা দিঘি বেচা দিলেন আরো কিছু বাড়তি টাকার আশায়। আমার অতি প্রিয় রেডিওটা হারাইলাম। শ্বশুর থামতে আমরা সবাই মোটামুটি একসাথে বলে উঠলাম, রেডিও? শ্বশুর বলেন, হ্যাঁ রেডিও। যে সে রেডিও নয়, মরফি ব্র্যান্ডের রেডিও। তোমরা কি বুঝবা রেডিওর কদর? কোনোটা তো ছোটখাটো সুটকেসের সাইজ হতো। তখনকার সময়ে গ্রাম বাংলার পালা গান, জারি গান, কুস্তি খেলা আর আধুনিক বিনোদন যন্ত্র ছিল এই রেডিও। যখন টিভি ছিল ধনী ব্যক্তিদের বিলাসিতা, তখন সময় কাটানোর জন্য কম বেশি মধ্যবিত্তদের অনেকে সাধ্যের মধ্যে মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য মার্ফি রেডিওর মালিক হওয়া ছিল রীতিমতো গর্বের বিষয়। তখন যৌতুক হিসেবে রেডিও দেওয়া হতো। গ্রামে যার ঘরে রেডিও আছে তার অনেক সম্মানের চোখে দেখা হইতো। পুরো গ্রাম জুড়ে 2-1 শৌখিন মানুষের ঘরে রেডিও থাকতো, আর সে সবার কাছে ভিআইপি। মুক্তিযুদ্ধের সময় মানুষ চরমপত্র শুনতো এই রেডিওতে। যজ্ঞের ধনের মতো যত্নে রাখতো মানুষ। বিশ্বাস না হইলে পুরানো দিনের বাংলা ছবিগুলো দেখে নিও। আর টিভি কয়েক গ্রাম খুঁজলে একজনের পাওয়া যেত, কারণ সামর্থ্যও ছিল না, আবার টিভি দেখা হারাম এই ফতোয়া জারি ছিল। যেদিন বাংলা সিনেমা থাকতো সেদিন প্রজেক্টরের মতো করে টিভিটা উঠানের টেবিল পেতে তার উপর রাখা হতো। এই দৃশ্য 90 দশকে প্রথমার্ধেও ছিল। তারপর চায়না কোম্পানি আইসা টেলিভিশন সস্তায় বাজারে ছাড়া শুরু করলো। বাংলাদেশেও বানানো শুরু হলো, মানুষের হাতের নাগালও আসলো। আসল কথায় আসে এইবার। পুকুর বেচা, দিঘি বেচা, রেডিও বেচা টাকা দিয়ে বিভিন্ন জনের কাছে ধার কর্জ কইরা এই বাড়ি আমি কিনলাম। শৌখিন মানুষ চুনকাম করে রাখতো সব সময়, তাই নতুন করে রং টং করার লাগে নাই, নইলে আরেক দফা খরচ হইতো। এই ধারের টাকা শোধ দিতে গিয়া আমরা ঠিকমতো মাছ গোস্ত খাওয়া ছাড়লাম কয়েক বছর টানা। কষ্ট কইরা ঋণ শোধ দিলাম। যদিও গুলশান ধানমন্ডির আশপাশ বলতে গেলে পুরোপুরি শহর হয়ে ওঠে নাই, গ্রামই ছিল, কিন্তু এই লেক পাড়ের আশেপাশে জায়গা জমি তখনও দাম ছিল, আর এখন তো আগুন দাম। এই যে সামির বাবা,
আমার এত সাধনার এত কষ্টের বাড়ি তুমি কোন আক্কেলে ডেভেলপারদেরকে দেবার পায়তারা করতেছ? তোমার মনে এই দুরাভি সন্ধি কে ঢুকাইলো? বাবা আসলে মানে ওই হয়েছে কি, মানে বাদ দাও, আর স্বপ্নেও এই চিন্তা যেন না আসে মাথায়। বাড়িটা তো পুরাতন হয়ে গেছে, তাছাড়া আশেপাশে সব উঁচু উঁচু বিল্ডিং, তার মাঝখানে বাড়িটা। বাড়িটা বেমানান, তাই তো? জি। এই বাড়িটাতে যখন উঠি তখন আশেপাশে এর চেয়ে সুন্দর বাড়ি একটাও ছিল না। আমরা কষ্ট করে খেয়ে পড়ে থেকেছি, কিন্তু মনে শান্তি আসতো বাড়িটার দিকে তাকালে। এই বাড়িটাতে তোমাদের ভাইয়ের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবা আবেগ দিয়ে দুনিয়া চলে না। তোমার সাহস দেখে তাজ্জব হচ্ছে। তোমার যদি ফ্ল্যাট বাসার শখ হয়ে থাকে তাহলে নিজের যোগ্যতায় করো। তোমার বেতনের 1 টাকাও তুমি খরচ করো না ঘরে, সব আমার আর সাবিরের টাকায় চলে। যাও, ওগুলো কাজে লাগাও। আর কোনোদিন বাড়ি নিয়ে কথা বলবা না। আমি বেঁচে থাকতে এই বাড়িতে কেউ হাত দিবে না বলে দিলাম। ছেলেটা কি বলতে চায় শুনবা তো একবার। বললেন শাশুড়ি মা। রেগে গেলেন শ্বশুর। তুমি চুপ থাকো পারুল, এই বাড়ির জন্য তুমি কোনো কষ্ট করো নাই। আমার আব্বা জমি জিরাত বেচা এই বাড়িতে টাকা দিছি। সেই বাড়িতে আমার মা বাবা বোন আসলে তুমি বিছানা নিতা, অসুস্থ হইয়া পড়তা, হার করা করি মরামরি ব্যারাম হইতো তোমার। তুমি তাদের সেবা করবা কি? তারাই তোমার সেবা ঘরের রান্না বান্না সব করতো। তোমার ছেলেদের লালন পালন তো আছেই। আমি কোনো কষ্ট করি নাই। করছো তো কষ্ট, কইরা খাইছো আর ঘুরছো। ছেলেদেরকে পালছে আমার বিধবা বোন। তুমি পোলার বউদের সামনে আমাকে অপমান করছো। ওরা কিন্তু লাইফে মাথায় উঠবে। আমার ঘাড়ে একটাই মাথা, ওইটাতে তুমি উঠে বসে আসছো, আর জায়গা নেই। এখন আমার সামনে থেকে তোমরা 2 মাস ছেলে যাও তো, আর সহ্য হচ্ছে না তোমাদের। সবাই চুপ হয়ে গেল। শুনশান নির্বতা নেমে এলো। ড্রেসিং টেবিলের সামনে বসে সবার আগে মাথা আঁচড়ে নিলাম। নাইট ক্রিম মেখে গুনি গুনি 20 বার পায়চারি করলাম, 20 বার উঠবস করলাম, 20 বার হাতগুলোকে আগে পিছিয়ে ঘোরালাম। সামির আমার দিকে চেয়ে থেকে বলল, কি হলো, এমন অদ্ভুত আচরণ করছো কেন? শরীরটাকে ক্লান্ত করছি যেন তাড়াতাড়ি ঘুম চলে আসে। কে শিখিয়েছে এসব ফর্মুলা? আম্মু। বেশ ভালো। হুম। দেখলে তো আব্বা কিরকম করলো। কি করলো? এই যে বাড়ি নিয়ে তামাশা। আমি গিয়ে বিছানায় সামিরের পাশে বসলাম। এখানে তামাশায় কি হলো? উনি কষ্ট করে বাড়ি করেছেন, ওনার বাড়ি উনি যা খুশি করবেন। প্রভা আঙ্কেল না তোমাকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন? তাকে বলো না বুকিং দিতে। না, আমার লাগবে না। কি বলো, আমার কতদিনের শখ তোমার ফ্ল্যাট হবে, ওটা তুমি মনের মতো করে সাজাবে। আমার ফ্ল্যাট হলে তোমার শখ হবে কেন? তুমি আমি কি আলাদা? তোমার যা তা তো আমারই, আর আমার যা তা তোমার। সব যদি আমার বাবাই করে, তুমি জীবনে কি করবে? বাই দ্য ওয়ে, তোমার বেতনের টাকা সংসারে না দিলে ওটা তুমি কি করো? ও, ওটা একটা বিজনেসে ইনভেস্ট করার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, তা কিসের বিজনেস? একটা কেমিক্যাল ফ্যাক্টরি করব বন্ধুরা মিলে। দেখো, আবার টাকা পয়সা নিয়ে ভেগে না যায়। না না, তা হবে না, ওরা খুব ভালো মানুষ। সামির আসলে মানুষ খারাপ নয়, লোভীও নয়। নিজের বুদ্ধি খাটায় কম আর অন্যের বুদ্ধি শুনি বেশি। এই যেমন ইতিমধ্যে হয়তো কোনো ডেভেলপার বুদ্ধি দিয়েছে বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট করার, তাই শুনে এসে বাবার সাথে অযথা ঝামেলা করেছে। বাবার আবেগ অনুভূতির তোয়াক্কা করছে না। এখন বেতনের সব টাকা কি করছে ভালো করে খোঁজ নিতে হবে। শ্বশুর বাবা শুনে রেখে যাবেন, তাই বাপিকেই বলবো খোঁজ নিতে। ঘাড়ে হাত পড়তেই ভাবনার ঘোর কাটলো। দেখি সামির আদুরে বিড়ালির মতো আমার ঘাড়ে নাক মুখ ঘষছে। হাত দিয়ে সরিয়ে দিয়ে কপট রাগ দেখালাম। এই কি হচ্ছে সব? কিছু না, একটু কাছে এসো না। না, তুমি ভালোবাসতে জানো না। তাহলে কে জানে? তুমি সাবির ভাইয়ার মতো করে ভালোবাসতে পারো না। ভাইয়া কিভাবে ভালোবাসে আমি কি করে জানবো? সে আমি জানি না। সে এরকম করে ভালোবাসতে পারলে আমার কাছে এসো, না হলে তোমার সাথে কোনো কথা নেই। বলি আমি লাইট অফ করে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। হাওয়াটা বসিয়ে আছে ঠিকই, তো একজনের মতো করে অন্যজন কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে? প্রতিটি মানুষ স্বতন্ত্র, তার প্রকাশ ভঙ্গিও আলাদা। আমার মনে মনে খুব হাসি পাচ্ছে, কিন্তু আমি কপট অভিমান দেখাচ্ছি। আজ জব্দ করতে পেরে বেশ মজা লাগছে। চুপচাপ অন্ধকারে বসে আছে আমার পায়ের কাছে, আর আস্তে আস্তে ডাকছে। প্রভা শোনো না। আমি চুপ করে মজা নিচ্ছি। এত বোকা কেন? নিজের বুদ্ধি খাটে না, হাদারাম একটা। অ্যালার্ম বাজের সাথে সাথেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে 5:10 বাজে। গতকাল গুগল থেকে সব নামাজের নিয়ম কানুন জেনে নিয়েছি। অনেক আগে পড়েছি, তাদের সাথে মায়ের সাথে অনেক ছোটখাটো ব্যাপার ভুলে গেছি। তবে অনেকদিন পর নামাজ পড়ছি, কেমন যেন জড়তা আর নিজের কাছে লজ্জা লাগছে।
অজু করে এসে জানামাজ বিছিয়ে নামাজ শুরু করলাম। গত রাতে আম্মু ফোন করে খুব খুশি প্রকাশ করলো। আমি খুব খুশি হয়েছি প্রভা, তোমার পরিবর্তন দেখে। এই যে নিজেকে বদলে নিয়েছো, এটা শুধু তোমার জন্য নয়, তোমার ভবিষ্যৎ সন্তানদের জন্য ভালো। কি হবে একটু গা বাঁচিয়ে থেকে, তাতে তোমারই ক্ষতি। কাজ করলে শরীর পচে যায় না, বরং ভালো থাকে। আর কার সাথে কিভাবে কথা বলা উচিত, কি উচিত নয়। আর কত কত যে কথা বললো, আম্মুর খুশি দেখে নিজেরও ভালো লাগছে। শুদ্ধ অসুবিধের শঙ্কা নিয়ে নামাজ শেষ করে দেখি স্বামীর বসে অদ্ভুত ভাবে দেখছে আমাকে। কি ব্যাপার, হঠাৎ এত পরহেজগার হয়ে গেলে? মেজাজ খারাপ হয়ে গেল। জায়নামাজ ভাঁজ করতে করতে বললাম, কি বলতে চাও? না মানে হঠাৎ এত পরিবর্তন, কাজ করছো, নামাজ পড়ছো। হ্যাঁ, মানুষ নিজেকে বদলাতে পারে না। হ্যাঁ তা তো পারি, তবে ভালো লাগছে। বিছানা থেকে নেমে গা ঘেঁষতে চাইলো। বললাম, খবরদার সত্য ভুলে যেও না, কোন শর্ত? যেটা দুদিন আগে বলেছি। উফ, কি যন্ত্রণা। হঠাৎ দু হাতে কলার টেনে ধরে মুখের কাছে মুখ নিয়ে বললাম, তুমিও নামাজ পড়ে নাও, পারো তো নাকি? পারবো না কেন, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি। ঠিক আছে, তবে আমি নামাজ পড়ছি এ কথা সবার কাছে ঢোল পিটাতে হবে না। জানলে তোমার খবর আছে বলে দিচ্ছি। জানলে কি হয়েছে? ভালোভাবে শিখে নিই, তারপর সবাই জানবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, শর্তটা শিথিল করা যায় না? না, যায় না। ডিসগাস্টিং। বিরস মুখে ওয়াশরুমে চলে গেল। রুম থেকে বের হয়ে দেখি শাশুড়ি মগ ভর্তি এসবগুলোর শরবত খাচ্ছেন। আমাকে দেখে চোখ তুলে তাকালেন। প্রভা, এত সকালে উঠলে যে? রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি, তাই ঘুম ভেঙে গেল মা। ভাবলাম রান্নাঘরে যাই, দেখি কি হচ্ছে আজকের আয়োজন। ওদিকে যাওয়া লাগবে না, আমার কাছে এসে বসো। ওদিকটা ওই হাবাতের মেয়ে আর মনির মা সামনে নেবে। এমনিতেও আজকাল ওর পিছু রান্নাঘরে ঘোরাঘুরি করছো। অন্য সময় এসব কথা শুনলে ভালো লাগতো, কিন্তু আজ ভালো লাগছে না। একটা মানুষের জন্য অন্য মানুষের মনে এত বিষ কি করে পুষে রাখে? আমার কথাগুলো বিরক্ত লাগলো, তবুও একে তো চটানো যাবে না। গতকাল মা একটা কথা বলেছিল যে বাঘকে ঠান্ডা রাখতে চাইলে বাঘের লেজ দিয়ে কানে চুলকানো যায়। আমিও পাশে গিয়ে বসলাম, তেলতেলি হয়ে বললাম, আপনি কি ভেবেছেন মা, আমি ভাবির সাহায্য হবে ভেবে এসব করি? মোটেও না। ভাবির সাহায্য হোক বা না হোক আমার তাতে কি, আমার আসলে শেখার জন্য করি। আপনার সন্তানরা যেমন আপনার রান্নার প্রশংসা পঞ্চমুখ, আমার সন্তানরাও যেন আমাকে নিয়ে এমন করি তার জন্য শিখি। কতটুকু আটাতে কতটুকু পানি কিভাবে মরতে হয়, কিভাবে রুটি গোলও হবে, আবার বেলনের নিচে স্বাচ্ছন্দ্যে ঘুরবে। আরো নানা পদে রান্না করতে কিভাবে করতে হয় সবকিছু শিখতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিখো। তবে ফকিনের বেটিকে বেশি মাথায় তুলো না, ছোট লোক তো মান সম্মান বোঝে কম। মনে মনে বললাম, তুমি যে কত বড় মনে তা তো তোমার আচরণই বুঝে যাচ্ছে। মুখে বললাম, জি আম্মা, স্মরণ রাখবো। রান্নাঘরে গিয়ে বললাম, মনিমা পেঁয়াজ আলু কুচি করছে আর ভাবি সেদ্ধ আটা মথে নিচ্ছে। আমাকে দেখে স্মিত হাসলেন, আমিও হাসলাম। ভাবি, আজ মেনুতে কি হচ্ছে সকালের আয়োজন? ওই তো রুটি, সুজির হালুয়া, আলুর ঝুরি ভাজা আর মাংসের শুটকি ভুনা। মাংসের শুটকি, সে আবার কি জিনিস? সেটা খুব কঠিন নয়, চট্টগ্রামের মাংসের খোয়াবের মতোই রেসিপিটা, শুধু লবণ দিয়ে অল্প তেলে ভেজে ফ্রিজে নরমালে সংরক্ষণ করা হয়। আর গ্রাম দেশে লবণ দিয়ে সিদ্ধ করে চিকন তারে ঝুলিয়ে রোদে শুকিয়ে রাখে। তারপর যেদিন খেতে ইচ্ছে হবে ফুটন্ত গরম পানিতে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে শিলপাটায় ছেঁচে নিয়ে পেঁয়াজ কুচি আর যত রকম মাংসের মশলা আছে তা দিয়ে ভুনতে হয়। রুটি, পরোটা, গরম ভাত যেভাবে ইচ্ছে খাওয়া যায়। বাহ, বেশ তো, আজ একটা নতুন রেসিপি ট্রাই করা হবে। আচ্ছা, ট্রাই করো। সব খাবার টেবিলে নিয়ে রাখলাম, সবাই এসে খুশি মনে নাস্তা খাচ্ছে। রেসিপি আমার জন্য নতুন হলেও দেখলাম এই টেবিলে এটা পুরাতন খাবার। বেশ প্রশংসা হচ্ছিল মাংসের শুটকি ভুনার। শাশুড়ি নাক সিটকে পছন্দ করি না বলে সবার চেয়ে বেশি খেলেন। জগতে কিছু মানুষ সত্যি অদ্ভুত থাকে, এদের কোনোভাবেই খুশি করা যায় না। নাস্তা শেষে সবাই যার যার কর্মস্থলে যাচ্ছে। আমি ভাবির সাথে রান্নাঘর গোছাচ্ছি। স্বামী জোরে জোরে নাম ধরে ডাকছে। ভাবি ঠেলে রুমে পাঠালেন। কি ব্যাপার, শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? দেখো তো টাই বাঁধাটা ঠিক হচ্ছে কিনা। এটা দেখানোর জন্য এভাবে ডাকছো? আরে না না, ওই যে বললে ভাইয়ার মতো ভালোবাসতে পারলে কাছে আসতে দেবে। কিভাবে ভাইয়া ভালোবাসে আমি তো জানি না, একটু বলে দেবে। আর ভাল লাগছে না আমার। আমি কাপড় রাগ দেখিয়ে বললাম, তা হবে না, চোখ কান খোলা রাখো, তাহলেই তো দেখতে পাবে। এবার একটু রেখে গেল। আমি তোমাকে কত সময় দেই,
ভাবি তো ভোর থেকে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। ভাইয়া সকালে বেরিয়ে ফেরে অনেক রাতে। ভাবিকে কোথাও ঘুরতেও নিয়ে যায় না। বুঝি না ভাইয়া অন্যরকম ভাবে ভালোবাসে কখন। বিরক্ত মুখ নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। আমি হেসে কোটি কোটি হচ্ছি। বেচারা ভালো বিড়ম্বনায় পড়েছে, খুব জব্দ হচ্ছে। মানুষ অভ্যাসের দাস, আর নিজেকে দুদিনের ভিতরেই সে অভ্যাস থেকে বের করে আনার কষ্টের টিভি অন করে একটা মুভি দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভেঙে দেখি 12টা বেজে গেছে। দ্রুত বের হয়ে গিয়ে দেখি ভাবি ঘেমে নিয়ে একাকার হাতে সব সামলাচ্ছেন, কাটাকুটি আর রান্নাবান্না করছে। তার চোখগুলো অস্বাভাবিক লাল। হতে পারে মশলার ঝাঁজ, হতে পারে কেঁদেছেন বা অসুস্থতা হালকা, কাশছেন, নাক টানছেন একটু একটু। আর মনির মা আশেপাশে কোথাও নেই, নিজের কাজে অনুশোচনা হচ্ছে। বললাম, ভাবি আমি ডাকনি কেন? আর মনির মা কই? মনির মাকে মা ডেকে নিয়ে গেছে, ঘন্টা 2 হবে। মাছ মাংস ধুলে হাতে গন্ধ লাগে, তাই এসব কখনো করিনি। তবুও যতটা সম্ভব ধুয়ে আর এটা সেটা এগিয়ে দিলাম। মনির মাছ খোঁজে বের হলাম। গিয়ে দেখি শাশুড়ি মনির মাকে নিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখাচ্ছে। মনির মা ওনার হাত পা টিপে দিচ্ছে। আমার শরীরের রক্তচাপ রাগে মাথায় উঠে যাচ্ছে। কি থেকে কি বলে ফেলবো, হঠাৎ মায়ের বাঘের লেজের কথা মনে পড়ে গেল। গলা যথেষ্ট নরম করে বললাম, মনির মা তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো? মনির মা থতমত খেয়ে বলল, আমি আবার কি করলাম ছোট ভাবি? তুমি তো এভাবে হাত পা টিপে আমার হাড় ক্ষয় করে ফেলছো। বেশি হাত পা টেপালে মারাত্মকভাবে হাড় ক্ষয় হয়ে যায়। আমার কি এখন বয়স হয়েছে? শাশুড়ি মনির মার হাত থেকে সরিয়ে দিয়ে বললেন, কি বলছো বৌমা? এ কথা কোথায় পেলে? আম্মা আমি পেয়েছি, বিশ্বাস না হলে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন। শাশুড়ি চিন্তিত মুখে বসে রইলেন। মনির মাকে বললেন, তুই রান্নাঘরের কাজে যা। আমি ওখান থেকে সরে আসতে আসতে মনে মনে হাসলাম। আসলে এই ব্যাপারটা আমি কিছুই পাইনি, খোদাই গুল মেরে আসলাম। উনি কি আর গুগল সার্চ দিয়ে খুঁজতে যাবেন নাকি? দুপুরে ভাত ঘুমানো ভাঙলো সন্ধ্যার দিকে। তাড়াতাড়ি উঠে নামাজ সারলাম। প্রবল পানির তৃষ্ণা পেল, কিন্তু বোতল খালি, তাই বোতল হাতে ডাইনিং এসে দেখি শাশুড়ি বিড়বিড় করে বকাবকি করছেন। আমি সামনে আসতে বললেন, বুড়া মানুষ, অকাজের এক কাজ করো, আমাদের মেরে ফেলো। আগামাথা কিছু খুঁজে পাচ্ছি না। তাই জিজ্ঞেস করলাম, কি হচ্ছে আম্মা, খুলে বলেন। কি আর হবে, সবই আমার কপাল। আমার কথা কি কোনো দাম আছে? বড় বউকে বলেছিলাম বিকেলে ফুলকপির বড়া বানাতে। সন্ধ্যা হতে চললো, কিন্তু সেটা না করে নবাবের বেটি ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে? আচ্ছা আমি দেখছি। ভাবির রুমে সচরাচর যাওয়া হয় না আমার। আজ রুমে ঢুকি দেখতে পেলাম সত্যি ভাবি বেঘরে শুয়ে আছে, যেটা ভাবি পারতপক্ষে করে না। কয়েকবার ডাকলাম কিন্তু সার নেই। কাছে গিয়ে গায়ে হাত রেখে মনে হলো গরম, তাওয়ায় হাত রাখলাম। আমি তড়াক করে সোজা হয়ে গেলাম। তাড়াতাড়ি ভাবির ফোন থেকে ভাইয়াকে কল দিয়ে বিস্তারিত বললাম। ভাইয়া আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি বলে ফোন রাখলেন। বাকি দেখছি অতিরিক্ত জ্বরের সময় মাথায় পানি ঢালতে, তাৎক্ষণিকভাবে তাই করার প্রস্তুতি নিলাম। দৌড়ে রান্নাঘরে গেলাম। ময়লা ফেলার বড় পলিথিন কেটে বড় করে নিয়ে যাচ্ছি। শাশুড়ি প্রশ্ন করলেন, পলিথিন নিয়ে কই যাও? ভাবির খুব জ্বর মা, সেন্সলেস হয়ে গেছে। কিচ্ছু হয়নি, সব ঢং, কাজ থেকে বাঁচার বাহানা। প্রচন্ড রাগ উঠে গেল, তবুও নিজেকে কন্ট্রোল করলাম। বললাম, মরে টরে গেলেই কেলেঙ্কারি হবে মা। শাশুড়ি মুখ পাংশুটে হয়ে গেল। বলেন, দাঁড়িয়ে আছো কেন? যাও সেবা করো গিয়ে। ভাবির হুঁশ নেই, কোনো রকমে টেনে এনে মাথার নিচে পলিথিন দিয়ে অনবরত পানি ঢালতে লাগলাম। কি মনে করে কে জানি শাশুড়ি রুমে এলেন, চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেলেন। অনবরত পানি ঢালতে ঢালতে একসময় দেখলাম ভাবির চোখ দুটো নড়ছে। ভাইয়া ডাক্তার নিয়ে বাসায় এলেন। ভাবির মাথা মুছিয়ে দিয়ে বালিশে তুলে দিলাম। ডাক্তার চেক আপ করলেন। কখন থেকে জ্বর কেউ কি জানেন? আমি বললাম, সেটা তো জানি না, তবে সকাল থেকেই দেখেছি চেহারায় অসুস্থতার ছাপ। কাউকে তো কিছু বলেনি। ওকে, ভয় পাবেন না। প্রচন্ড জ্বর থেকে শক চলে গিয়েছিলেন। মাথায় পানি দেওয়াটা বুদ্ধির কাজ হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি। 1 সপ্তাহ পর জ্বর ভালো না হলে এই টেস্টগুলো করাবেন। আপাতত এই ওষুধগুলো চলবে, আর সাথে প্রচন্ড তরল খাবার। আর হ্যাঁ, 1 সপ্তাহ ফুল বেড রেস্টে থাকতে হবে। আমি ভাইয়াকে বললাম, আপনি ওষুধপত্র সব নিয়ে আসুন, আমি ভাবির কাছে আছি। ভাইয়া বিভিন্ন রকম ফল আর ওষুধ নিয়ে ফিরে এলেন। ভাবিকে একটু জুস খাইয়ে ওষুধ খাওয়াই দিলাম। রাতে খাবারই বেশি ঝামেলা করলাম না। দুপুরে যে তরকারি ছিল সব গরম করে কষ্ট করে কোনো রকমে ভাত রান্না করে সবাইকে খেতে দিলাম। খেতে বসে শ্বশুর বললেন, বড় বৌমা কিছুদিন রেস্টে থাকো, সবাই তার যত্ন নিও। শাশুড়ি খাচ্ছিলেন, বললেন, অসুখের বাহানায় বিছানা পড়ে থাকলে সংসার চলবে কি করে? সাবির ভাইয়ের মুখটা বিমর্ষ হয়ে গেল। শ্বশুর খেয়াল করলেন এবং বললেন, তোমার তো মানবতা নেই, সেটাই জানা আছে।
তা তুমি কি করবে? সারাদিন তো শুয়ে বসে কুটনামি করে দিন যায়। কি আমি কুটনামি করি? আমি তো মানুষ খারাপই, আমি পারবো না রান্না করে দিতে, আমি বললাম। বাবা চিন্তা করবেন না, আমি তেমন রান্নাবান্না পারি না, কিন্তু আমি চালিয়ে নিতে পারবো। সকালে কয়দিন আমার সবাই ব্রেড জ্যাম জেলি ডিম টোস্ট এসব দিয়ে চালিয়ে নেব, আর দুপুর রাতে ভাবিকে জিজ্ঞাসা করে করে নিতে ফেলবো। মনির মা তো সাথে আছে, লবণ ঝাল কম বেশিটা আপনারা মাফ করে দেবেন। শ্বশুর হেসে বললেন, বৌমা তুমি লবণ দিয়ে সেদ্ধ করে দিলেও খেয়ে নেব। আমাদের মজার খাবার খাওয়াতে গিয়ে বড় বৌমার তো মরে গেলে আর চলবে না। বড় ভাইয়া মুখটা দেখলাম প্রসন্ন হলো। রাতে ইউটিউব দেখে দেখে চিকেন প্রন স্যুপ রান্না করার বাটিতে করে ভাবির রুমে নিয়ে গেলাম। ভাইয়া ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভাবি চোখ বুঝে শুয়ে আছে। আবার সারা পেয়ে ভাইয়া সচেত হলো। আমার হাতে স্যুপের বাটি দেখে বললেন, আমার কাছে তো আমি খাইয়ে দিচ্ছি। ভাইয়া হাতে বাটি দিয়ে দরজাটা একটু ফাঁকা রেখে নিজের রুমে আসলাম। স্বামীর ল্যাপটপে কি যেন করছে। হাদারামটাকে বললাম, তুমি না বলেছো ভাইয়া কি করে ভালোবাসি দেখবে, যাও কোনো রকম শব্দ না করি চুপচাপ ভাইয়া ভাবির রুমে উকি দিবে। খবরদার ভাইয়া যেন টের না পায়। কতক্ষণ পর স্বামী ফিরে এলো। আমি প্রশ্ন করলাম, কি দেখলে? ওই তো ভাইয়া ভাবিকে স্যুপ খাইয়ে দিচ্ছে। আমি অভিমান দেখিয়ে বললাম, গরু তো ঘাস ছাড়া আর কিছু খেয়ে পড়বে। হ্যাঁ, রাগ করে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। পেছন থেকে এসে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজলো, ফিসফিস করে বলল, যত্ন করে স্যুপ খাওয়াচ্ছে, আর খেতে না চাইলে জোর করে খাওয়াচ্ছে, কপালে চুমু খাচ্ছে, আর আর গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকছে, দু চোখের তাড়ায় অবাধ প্রেম। আমি ঘাড় ফিরিয়ে বললাম, তুমি এভাবে পারো ভালোবাসতে? ভালোবাসি শুধু শরীরের সাথে শরীর মেশে নয়, ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো ভাগ করে নেয়া, যেখানে অর্থের কমতি হলেও ভালোবাসার কমতি হবে না। পারবে এমন ভালোবাসতে? খুব পারবো, নয়তো তুমি শিখিয়ে দেবে। আমি মাথায় আলতো করে একটা কাট্টা মারলাম। ঘাড়ে নিঃশ্বাস আরো ভারী হলো। আরে ভাবি, তুমি উঠে এলে কেন? ঘুম ভেঙে গিয়ে দেখি ভাবি রান্নাঘরে গরুর মগজ ভুনা করছে, অন্য চুলে আলু ভাজা হচ্ছে। শুয়ে বসে থেকে বোরিং লাগছে, তাই চলে এলাম। মণিমা রুটি বেলে দিতে আমি সেঁকে নিয়ে ডিম ভেজে কোয়ার্টার প্লেটগুলো নিয়ে টেবিলে সাজালাম। 7 দিন রেস্ট নেবার কথা থাকলেও 5 দিন পরে রান্নাঘরে এসে জুটলেন মাসুমা ভাবি। আমি যদিও বাধা দিলাম, অন্যদিকে স্বস্তিও পেলাম। ভোজন রসিক মানুষগুলো কষ্ট আর মেনে নেওয়া যাচ্ছিল না। একদিন লবণ কম তো আরেকদিন মুখে দেওয়া যায় না, ঝাল খেয়ে নাচেহাল, হলুদের গন্ধ সব মিলিয়ে হজবরল অবস্থা। আজ ধর্মীয় দিবসের কারণে অফিস বন্ধ, স্বামী বাসায় ছিল। ভাইয়াও লাঞ্চ টাইমে বাসায় চলে এলো। দুপুরে জম্পেশ রান্না আর খানা পিনা হলো। আজ বহুদিন পর সবাই চেটে পুটে খাবার খেলো। আমি ভাবির আশেপাশেই থাকলাম, সব পারফেক্ট ভাবে শেখার জন্য। ভাবির শরীরে দুর্বলতা কাটেনি, তাই তার যত্নের প্রয়োজন। কাজের চাপ যেন না পড়ে, তাই সর্বাত্মক চেষ্টা ছিল আমার। ভাই ভাবি 100 টাকা দে। 100 টাকাই দেয়া লাগবে? স্বামীর কথায় আমি হাসলাম। তোরা না দিলে আমরা খামু কি? পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বৃহলককে দিল। চীনা বাদামের খোসা ছাড়িয়ে মুখে দিলাম। স্বামীর হাত থেকে আবার বাদাম নিলাম। আবার রবীন্দ্র সরোবরে অর্ধচন্দ্রকার মঞ্চের বেদিতে বসে আছি। দুপুরে হালকা ভাত ঘুম শেষে স্বামীর তার বাহু ধরে আলগা করে বলল, প্রভা চলো কোথাও ঘুরে আসি। আমি চোখ পিট করে আশ্চর্য হয়ে তাকালাম। তুমি বলছো? হ্যাঁ, অনেকদিন হয়ে যাচ্ছে একসাথে ঘুরতে বের হই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। মনে আছে। তাহলে রোবট স্বামীর, ওকে চলো। আমি একটা আকাশি জমিনে হলুদ কাঠগোলাপ অ্যান্ড পেইন্ট শাড়ি পরলাম। স্বামীর পরলো একটা আকাশি পাঞ্জাবি। বাসা থেকে বের হয়ে দুজনে হাঁটা ধরলাম। লেকের পকেট গেটের কাছে আসতেই একটা বাচ্চা মেয়ে বেলি ফুলের মালা নিয়ে আসলো। আপা, মালা নিন না, আপনারে সুন্দর লাগবো। আচ্ছা তাই নাকি? কি নাম তোর? ময়না। মা কই তোর? বাবা কি করে? ওই যে মা মালা বানাই আর আমি বেশি। বাপ পাস অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে। দেখলাম গেটের ভিতরে মাঠে ঘাসে বসে একজন নারী মালা বানাচ্ছে। লাল চুল আর ধূসর চোখের 2 ঝুঁটি বাঁধা টুকটুকে মেয়েটি খুব সুন্দর, অথচ যদি ধনীর সন্তান হতো ফুলের বিছানায় থাকতো। স্বামীর মালা কিনে আমাকে পরিয়ে দিল। আমি ওর দিকে চেয়ে মৃদু হাসলাম। স্বামীর এই ফুল তাই রূপ আমার ভালো লাগছে। একটা কথা শোনো স্বামী। বলো। নামাজ পড়লে সিজদায় গেলে মানুষের মন নরম হয় শুনেছি, এখন বাস্তব প্রমাণ পাচ্ছি। স্বামী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, যেমন?
আমার খুব অনুশোচনা হয়। জানো তো, আমি ভাবিকে আন্ডার এস্টিমেট করতাম শুধুমাত্র একটু কাজ করা থেকে বাঁচতে, আর আমার শাশুড়ি মা তাতে ঘি ঢালতো। আর এখন? এখন মনে হয় কাজগুলো ঠিক হয়নি। এখানে তোমার ভূমিকা কম ছিল না। আমি আমি আবার কি করলাম? তুমি তো কখনো আমার ভুলগুলো ধরিয়ে দাওনি। দেখো, তুমি যে পরিবার থেকে পরিবেশ থেকে এসেছো, তোমাকে কিছু বললে যদি রেগে যাও তাই আর কি। একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি আমায় ভালোবাসো, নাকি আমার স্ট্যাটাস দেখে আমাকে বিয়ে করেছো? সামির থতমত খেয়ে গেল, একদম চুপ হয়ে রইল অনেকক্ষণ। আমি আবার বললাম, কি হলো, উত্তর দাও। মানে সত্যটা বলো, আমার সত্য জানার দরকার। আমি আমার মায়ের কাছে প্রশ্নবিদ্ধ। আসলে তোমাকে আমি প্রথম যখন দেখি তোমাকে আমার খুব ভালো লেগেছে। জানো তো, আমি প্র্যাকটিক্যাল মানুষ, রোমান্টিকতা বুঝতাম কম। যখন দেখলাম দামি গাড়ি, বাড়ির মালিক, বর্ণাঢ্য বাবার সন্তান, ফ্যামিলি স্ট্যাটাস সব মিলিয়ে টু মাচ বেটার। আর তোমার বাবার কাছে প্রস্তাব দিতে উনি রাজি হয়ে গেলেন, আর না চাইতেই বিয়েতে অনেক কিছু দিলেন, আরো দেবেন ভবিষ্যতে। আমার ভিতরে শুলবিদ্ধ হলো, চোখের কোল ভিজে উঠলো। মায়ের কথা তো পুরোপুরি সত্য, আমার একার একক মূল্যায়ন হয়নি। ফ্যামিলি স্ট্যাটাস, বাবার সামাজিক অবস্থান, প্রতিপত্তি, সুন্দরী, শিক্ষিতা, সব মিলিয়ে আমি এসব বাদ দিলে আমি তো কিছু নয়, এ বিগ জিরো। আর ভাবি, শুধু ভাবিকে ভালোবেসে সমাজ ব্যবস্থাকে তড়ি মেরেছে ভাইয়া। সংসারী শাশুড়ির কাছে অবলিত হয়েও ভাইয়ার মাথায় তাজ হয়ে আছে সে। আমার চোখে পানি দেখে সামির আমার হাত দুটো মুঠোর নিল। প্রভা, কিন্তু এখন আমি তোমাকে শুধু তোমাকেই ভালোবাসি। তুমি চাইলে আমি সব ত্যাগ করতে পারবো। তুমি যখন বললে ভাইয়ার মতো ভালোবাসতে হবে, আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, ভাবতাম ভাইয়ার মতো ভালোবাসা মানে কি। কিন্তু দিনে দিনে উপলব্ধি করেছি, সমকাকে পেতে হলে সমস্তকে বিসর্জন দিতে হবে। আমি তেমন হয়ে উঠতে চাই। প্লিজ প্রভা, আমাকে সাহায্য করো, তোমার মনের মতো হয়ে উঠতে পারবে না? আমি চোখ মুছে ওর কাঁধে মাথা রাখলাম। পারবো সামির, পারতে আমাকে হবেই। রাতে খাবার টেবিলটা সংসদের মতো যত রকম আর যে দাবি দাওয়া উপস্থাপন হয়। রাতে সবাই অল্প স্বল্প খাবার খায়, তবে আজ টেবিলে নতুন তরকারি রান্না করা হয়েছে। শাশুড়ি মায়ের দুঃসম্পর্কের ভাগ্নে এসেছে তাকে নিয়ে যেতে, উপলক্ষ মামা শ্বশুরের ছেলের বিয়ে। খাবার টেবিলে শাশুড়ি আর্জিটা রাখলেন। দেখো সাবিরের বাপ, তোমার কথা তো কখনো অমান্য করিনি। আমি মজিদের ছেলের বিয়েতে যেতে চাই, তুমি কি বলো? আমি ভাবি একে অন্যের দিকে চেয়ে মুখ টিপে হাসছি। শ্বশুর গলা খাকারি দিয়ে বেশ কিছু সময় পরে বললেন, সে কথা আর বলতে, তোমার মতো বাধ্যগত স্ত্রী কয়জন আর আছেন? আমার 7 জন্মের ভাগ্য তোমার মতো স্ত্রী পেয়েছি। তা যেতে যখন চাচ্ছ যাও। টিপ্পনি কাটছো নাকি? না না, সে সাহস কি আমার আছে? ঘাড়ে আমার মাথায় একটাই, তা কতদিন থাকবে? রাত চিবোতে চিবোতে ভাগ্নি শফিক বলল, খালাকে 10-12 দিন রেখে দেবো। খালো, আপনারা কবে আসবেন? আমরা আর যাব না, তোমার খালা যাচ্ছে মানে আমাদের সবার যাওয়া হচ্ছে। কখন যাবে তোমরা? আগামীকাল সকালেই যাব, টিকিট কেটে নিয়ে এসেছি। চিন্তা করবেন না, আমি নিজে এসে খালাকে দিয়ে যাব। না না, চিন্তা কিসের? বাবার বাড়ি যাচ্ছে, সেখানে তো ভালোই থাকবে। ফিয়ামাইল্লাহ, ভালোই যাও। পরদিন খুব সকালে অল্প স্বল্প নাস্তা খেয়ে শাশুড়ি মা যাত্রা করলেন ভাইয়ের বাড়ি। একটা জিনিস খেয়াল করলাম, শাশুড়ি মা বাড়ি থেকে বের হতে না হতেই ভাবি উচ্ছল হরিণীর মতো হয়ে গেলেন। কথায় কথায় হাসছেন, সব কাজকর্ম যেন উড়ে উড়ে করছেন। শ্বশুর বাবাকে দেখলাম মজার ঠাট্টা করছেন আমাদের সাথে, আর ভাবি হেসে হেসে গড়িয়ে পড়ছেন। আমি ভাবির এই রূপ আজ দেখলাম, এমন করে হাসতে আমি 2 বছরে দেখিনি। আমি খুব ভালো লাগছিল, আবার অস্বস্তিও হচ্ছিল। তাহলে কি শাশুড়ি মায়ের চোখ রাঙানির ভয় ভাবি এমন মুষড়ে থাকেন? একজন মানুষের ভালো থাকা মন্দ থাকা যখন অন্য মানুষের মেজাজ মর্জির উপর নির্ভর করে, তখন সত্যি জীবন দুর্বিষহ লাগে। বিকেলে কুচো সালাদ মাখিয়ে চানাচুর মুড়ি মাখা একসাথে বলে করি সবাই হাতাহাতি করে খেতে দারুণ লাগলো। অথচ অন্য সময় কত দামি নাস্তা খাই, কিন্তু এত পরিতৃপ্তি পাই না। রাতে সবার খাওয়া শেষে আমি আর ভাবি ছাদে পাটি বিছালাম গল্প করব বলে। ঝিরিঝিরি বাতাস আর আকাশে থালার মতো চাঁদ মায়াবী জ্যোৎস্না ঢেলে দিচ্ছে পৃথিবীতে। ভাবি আজ নিজেকে মেলে ধরেছে, তার ছেলেবেলার কথা বলছে। আর কক্সবাজারের সেন্ট মার্টিন ও বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার খুব শখ তার। আর কি অপূর্ণ ইচ্ছে আছে নিজ থেকে অনর্গল বলে যাচ্ছে, আর আমি শুনছি মনোযোগী শ্রোতা হয়ে। পেছনে সাড়া পেলাম কেউ আসার, চেয়ে দেখি সাবির ভাই। আমার লজ্জা লাগাতে উঠে যেতে চাইলাম, ভাই ভাবি বাধা দিলেন। হঠাৎ ভাবি গুনগুন করে গিয়ে উঠলেন। চাঁদের হাসি বাদ ভেঙেছে। আমি মুগ্ধ হয়ে খেয়াল করলাম, চমৎকার গানের গলা ভাবি। সাবির ভাই কিছুক্ষণ ইতস্ত করে আমাকে বললেন, স্বামীর গাধাটা কি করেছে একা একা?
আমি হেসে বললাম, ল্যাপটপে অফিসের কাজ করছে। কাজ পরে হবে, ডাকো ওকে। এমন সময়েও পরিবেশ সব সময় পাওয়া যায় না। ভাইয়ার কথা মতো সামির কল করে ছাদে রাখলাম। কল কাটতেই সাবির ভাইয়া বললেন, বাবা, তুমি যদি কিছু মনে না করো তবে কিছু কথা বলতে চাই। আমি বললাম, না না ভাইয়া, কিছু মনে করব কেন, আপনি বলুন। প্রথমে তোমাকে ধন্যবাদ। ওই দিন যদি তুমি নিনুকে খেয়াল না করতে, সেবা না করতে, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ও গড়ে মরে পড়ে থাকলেও মায়ের কিছু আসত যেত না। ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, আমার কিছু হলে তো ভাবিও এমনটা করতো। হ্যাঁ তা ঠিক, তবে একটা অনুরোধ, নিনুকে খেয়াল রেখো। আমি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আমি ছাড়া ওর এই দুনিয়াতে কেউ নেই। ওকে আমি খুব ভালোবাসি, ওর ভালো থাকার চিন্তায় থাকি। যদি কোনোভাবে নিনু একটু ভালো থাকে, আমি স্বর্গীয় সুখ পাই। ওর পাশে থেকো প্লিজ। জি ভাইয়া, রাখবো। সামির নিচ থেকে এসে আমাদের পাশে বসলো। ভাইয়া আবার পড়া শুরু করলেন, নিনুকে মায় কথায় কথায় তুচ্ছ তাচ্ছিন্ন করে, ফকিন্নির বাচ্চা, ছোট লোক, আরো কি সব বলে। আমি সবই শুনি বুঝি, কিন্তু কিছু বলতে পারি না। ভাইয়া আমার মনে হয় আপনার প্রতিবাদ করা উচিত। না, আমি মায়ের সাথে বেয়াদবি করতে পারবো না। নিনু আর কিছুদিন কষ্ট করুক, সব সহ্য করুক, তারপর আমি নিনুকে আর এখানে রাখবো না। মানে, এই কি বলছো তুমি? এখানে রাখবে না মানে কোথায় রাখবে? ভাবি আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, সেটা সময় হইলেই দেখবে। আচ্ছা, যা বলেছিলাম প্রভা শোনো। নিনু যখন একা একা সংসার সামলাতো, আমার খুব কষ্ট হতো। রাত 1টা 2টার আগে বিছানায় যেতে পারতো না, আবার ভোরে উঠে যেতে হতো। আমি কিছুই করতে পারতাম না। তখন তোমার প্রতি আমার রাগ হতো। মেয়েটা কি একটু সাহায্য করতে পারে না? ও যদি সাহায্য করতো তবে তো আমার নিনুর কষ্ট কম হতো। আমার খুব লজ্জা লাগতে লাগলো। ভাবিকে দেখলাম কাঁদছে। আমি বললাম, আমাকে মাফ করে দেবেন ভাইয়া, আসলে আমি কখনো কাজকর্ম করে অভ্যস্ত ছিলাম না। তার মধ্যে যদি কেউ অনুপ্রাণিত করতো তাহলে হয়তো ভাবির সমব্যথী হতাম। সামিরও আমার শাশুড়ি মা তো উল্টো বাধা দিতেন। না না, ক্ষমা চেও না প্লিজ। তুমি আমার ছোট বোনের মতো। আসলে কি জানো, নিনু কখনো অশিক্ষিত বা অভাবের ঘরে মেয়ে নয়। ওর বাবা একজন প্রকৌশলী ছিলেন। রোডস অ্যান্ড হাইওয়েতে এক দুর্ঘটনায় ওর বাবা ও অন্তঃসত্ত্বা মা মারা যায়। সুযোগ বুঝে যত সহায় সম্পত্তি আত্মীয় স্বজনরা দখলে নেয়। শুধু অফিসিয়াল টাকা পয়সাগুলো নিতে পারিনি, কারণ নিনু আর ওর মা সব জায়গায় নমুনি। ওর মামা ওকে বুকে তুলে নিলেন, মানুষ করলেন। ওই টাকায় নিনুর যাবতীয় খরচ ও পড়াশোনা সব হতো। আর এখানে ওখানে এককালীন কিছু টাকা আছে, যার লাভাংশ 3 মাস অন্তর আমি ওকে তুলে এনে দেই। চাচা ফুপু এরা কেউ খবর নিত না। নিত মাঝে মাঝে, অফিসের টাকাগুলো কিভাবে খরচ হচ্ছে জানতে আসতো। তবে মাস 6 আগে একটা মিরাক্কেল হলো। কি? নিনুর মামায় মৃত্যু সজ্জায় আমাকে ডাকলেন। তার উদ্দেশ্য সৎ ছিল কিনা নাকি পরকালের ভয় জানি না, আমাকে ডেকে নিয়ে একটা দলিল হাতে দিয়ে বললেন, বাবা, এটা মাসুমার আমানত, এর দায়িত্ব এখন তুমি নাও। এটা কিসের মামা, আমি বুঝলাম না। এটা মাসুমার বাবার মৃত্যুর 1 বছর আগে আমার বোনের ও মাসুমার নামে কিনেছিল। আমার বোন আমার কাছে দলিলটা রাখতে দিয়েছিল। এখন এটা তুমি কি করবে করো, আমি মরে গেলে হয়তো আমার ছেলেরা লোভী হয়ে উঠতে পারে। মামার কথায় আমি দলিল খুলে সব পড়ে দেখলাম, সাভারের কাছে এক বিশাল কেমিক্যাল ফ্যাক্টরির কাছে প্রায় 40% জমি। তখন জমিগুলো খুব সস্তা ছিল, পাশ দিয়ে অনেক বড় রাস্তা গিয়েছে, আশেপাশে মিল ফ্যাক্টরি হয়েছে, তাই ওখানকার জমি এখন প্রচুর দাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না সবকিছু। এক কাটার জায়গার দাম কম করে হলেও 70-80 লাখ করে হবে। বেশ কয়েকদিন যাবৎ দেখেছ আমি অনেক রাত করে বাড়ি ফিরি, সেটা এই জমির সব কাগজপত্র ঠিকঠাক করার জন্য দৌড়াদৌড়িতে যাচ্ছে। আমি তো আশ্চর্য হয়েছি, ভাবির তো আকাশ থেকে পড়ার পালা।
কি বলো সাবি? হ্যাঁ নিনু, ভেবেছি সব কমপ্লিট করে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু আজ কথার প্রসঙ্গে বলেই ফেললাম। কিন্তু তোমাদের সবার কাছে অনুরোধ, মা যেন ক্ষণিকক্ষণেও না জানে। সামির তন্ত্র হয়ে বলল, কেন ভাইয়া? তাহলে তো অন্তত ভাবিকে আর জ্বালাতন করবে না। সাবির ভাইয়া সামিরের কাঁধে হাত রাখলেন। না রে ভাই, মন থেকে ভালোবাসতে না পারলে সম্পদ দেখে যে ভালোবাসে সে ভালোবাসা আমি চাই না। আমি চাই মা মন থেকে নিনুকে ভালোবাসুক। সাবির ভাইয়া আবেগ অনুভূতির ডালপালা বিস্তার আজ দেখলাম। আরো দেখলাম তাদের ভালোবাসার বিস্তৃতি, একের ভাবনা অন্যের বিহম্বলতা। সারা রাত একটা কথাই ভাবলাম, প্রকৃত ভালোবাসা বুঝি এমনই হয়। আমি বলছি কি, ওদের দুজনকে কোথাও ঘুরতে পাঠালে কেমন হয় মা প্রভা? কথাটা প্রথম শ্বশুর বাবাই বলে উঠলেন। আমি ভাবলাম এই কথাটা আমার মাথায় এলো না কেন। বললাম, বেশ হয় বাবা, কিন্তু মা। আরে এই শনিবারই নেই বলেই তো বলছি রে মা। বিগত 4 বছরে শুধু গাথার খাটুনি খাটিয়েছে, দুজনকে একসাথে বাড়ি থেকে বের হতে দেয়নি কখনো। কোথাও যায়নি দুজনে? গিয়েছিল বিয়ের প্রথম দিকে, একদিন দূরের এক রিসোর্টে, একদিন এক রাত্রি ছিল। সে নিয়ে তো চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলেছিল। তাহলে তো এবার এমন করার সম্ভাবনা আছে বাবা। আরে সেটা দেখা যাবে, একটা কিছু করে ম্যানেজ করে নেব দুজনে। কি পারবে না? জি বাবা, বুদ্ধি একটা বের করতেই হবে। চলেন কালকে দুজনেই 6-7 দিনের জন্য পাঠিয়ে দিই। সেটাই ঠিক হবে। সময় তো বেশি দিন হাতে নেই, বড় জোর 10 দিন, তারপর শনি এসে ভর করবে এই বাড়িতে। বাবার কথায় আমি হেসে ফেললাম। বাবা, মা কি সারা জীবনই এমন ছিল? তা বলতে পারো। আমার মা বোনকে দেখলে বাড়তো, এখন বড় বৌমাকে পেয়ে পেরেছে। মানে কোথায় আছে না, নাপিত দেখলে নখ বড় হওয়া আর কি। আপনি কিছু বলেন না কখনো? এই মেয়ে, তোমার কি মনে হয় আমি বউ ভিড়ুয়া? না বাবা, সেভাবে বলতে চাইনি। আসলে রে মা, সংসারের অশান্তির ভয়ে চুপ থেকে ওর সাহস বাড়িয়ে ফেলেছি। তবে এবার তুমি সাথে আসো, দুজন মিলে জব্দ করব। পারবো না? বলি হাহা করে শ্বশুর বাবা হেসে ফেললেন। আমি শ্বশুরের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছি ভেবে হাসিতে যোগ দিলাম। পরদিন সন্ধ্যায় 8টায় এই প্রস্তাব রাখতেই সাবির ভাই ও ভাবির সাথে সাথে নাকচ করে দিল। না না বাবা, কি বলছো? এটা সম্ভব নয়, মা বাড়িতে নেই। তাছাড়া শুনতে পেলে ঝামেলা হবে ভীষণ। আরে নেই বলেই তো চাবি, থাকলে কি আর আমি এই প্রস্তাব রাখতাম? না বাবা, এটা সম্ভব নয়। তোমার আগের ঘটনা মনে নেই কি অবস্থা হয়েছিল? আমি সংসারে অশান্তি চাচ্ছি না। মাসুমা ভাবি বাবার কাছে এসে বসলো। বাবা, আপনি আমাদের জন্য চিন্তা করেছেন, তাতেই আমরা খুশি। আপনি আমাদের জন্য সব সময় দোয়া করবেন, আর কিচ্ছু চাই না। আমোদ করিস না মা, আমি সবকিছু ম্যানেজ করে ফেলেছি। প্লেনের টিকিট, হোটেল রুম বুকিং, শিপের টিকিট, সবকিছু। বাবা, এটা ঠিক হলো না। আমি ভাবির কাছে গিয়ে বসলাম। ভাবি, কোনো চিন্তা নেই, বাবা আর আমি সামলে নেব। না না বাবা, তুমি জানো না কত বড় ঝামেলা হবে। সে যদি হয় আমি সামলাবো। তাছাড়া উনি আসার আগেই তো আপনারা চলে আসবেন, ওনাকে কেউ বলবে না। অনেক অনুনয় বিনয় করে অভয় দেবার পর ওরা রাজি হলো। পরদিন সকাল 10টায় ফ্লাইট। রাতে আমি নিজে ভাবিকে নতুন কিছু কুর্তি, ফতুয়া, নানা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকিং করে দিলাম। ভাবির ডিএক্টিভ আইডিটা অ্যাক্টিভ করে হোয়াটসঅ্যাপ অন করে দিয়ে যত ছবি তুলবে আমাকে পাঠাতে বলে দিলাম। ভাবি মুখে যেতে অপরগত জানালেও চেহারে খুশির ছাপ স্পষ্ট ছিল। পরদিন সকালে নাস্তা শেষে হাসি খুশি দুজনে বের হলো। স্বামীকে অফিসে পাঠিয়ে দিলাম। তারপর শ্বশুর আর বৌমা মিলে বসলাম, যদি ধরা পড়ে যাই তবে কিভাবে সমাধান করব তার ফোন দিয়ে আঁকতে। প্রথমে কথা ঠিক হলো, ঘরে কেউ ভুলক্রমেও তাদের এই আনন্দ ভ্রমণের কথা মুখে আনবে না। দ্বিতীয়ত, যদি ফাঁস হয়ে যায় স্বামীর অফিসের ট্যুর বা এ জাতীয় কিছু একটা বলে দেব। তবে সবচেয়ে দুঃখ লাগলো এই ভেবেই যে দুজন মানুষ একান্তে নিজের মতো করে সময় কাটাবে, তাতেও অন্যের অনুমতি প্রাধান্য পাচ্ছে। কি অমানবিক! সারা বাসা খালি খালি লাগছিল, তাই স্বামীরকে বগল দাবা করে চলে গেলাম দিয়া বাড়ির দিকে। ইচ্ছে মতো ঘুরলাম ফিরলাম। শ্বশুর বাবা রয়ে গেল বাড়ি পাহারা দেবার জন্য। ফিরে এসে দেখি বাবারও মন খারাপ, তাই ওনার সাথে 60-এর দশকের পুরনো বাংলা ছবি দেখতে বসে গেলাম। একটা বলে চানাচুর, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ ও সরিষার তেল মাখা নিয়ে বসলাম। বাবার সাথে এতটা ক্লোজ হতে পারবো আমার ভাবনারও অতীত ছিল। মজার বিষয় হলো, অন্তরঙ্গ কোনো সিন আসলে বাবা উঠে এদিক সেদিক হাঁটতেন, আবার একটু পর ফিরে আসেন। আমি আর স্বামীর মুখ টিপে হাসতে থাকি।
এদিকে আমি সারাক্ষণ ভয়ে আছি মনির মাকে নিয়ে। উপহার উপঢৌকন দিলাম ঘুষ হিসেবে, যাতে কোনোভাবেই শাশুড়ি মায়ের কাছে না বলে দেয়। সারাক্ষণ যেহেতু ওকে কাছাকাছি নিয়ে রাখে, যাতে না বলে, তাই প্রতিদিন তালিম দিচ্ছি। সেও কিরা কসম খাচ্ছে 3 বেলায় সে নাকি মুখ খুলবে না। ওদিকে ভাবি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন আর সমস্ত ছবি আমার কাছে জমা রাখছেন। আমি হলাম গোপন ব্যাংক, যেখানকার তহবিলে সব জমা হচ্ছে। প্রত্যেকটা ছবি এত সুন্দর বলার মতো নয়। ভাবির অপরূপ সৌন্দর্যের কারণে আমার এমনিতেই ঈর্ষা হয়, আজ আরো বেশি বেশি হচ্ছে। কুর্তি গাউন ফতোয় ভাবিকে অন্যরকম রূপের খোলতাই হচ্ছে। কক্সবাজার, ইরানি, হিমছড়ি ও সেন্ট মার্টিন সব জায়গায় ঘোরাফেরা করে ঠিক 7 দিনের মাথায় দুজনে ফিরে এলেন। উপহার সামগ্রী আনতে নিষেধ করে দিয়েছিলাম, কারণ ওখানে সবকিছু প্রচুর দাম, তাই আনিনি। কিছু শুটকি আর বার্মিজ আচার নিয়ে এসেছে। শুটকি রেখেছি ধীরে ধীরে খাবার জন্য। কিছু শুটকি মনির মাকেও দিলাম, আর আচারের একটা খোসাও কোথাও রাখিনি। সন্দেহ হবার মতো কোনো চিহ্ন নেই ভাবির কক্সবাজারে যাবার। ভাই ভাবি ফেরার ঠিক 2 দিন পর শাশুড়ি মা ফিরলেন বাবার বাড়ি থেকে ভাতিজার বিয়ে খেয়ে। এসে সারা বাড়ি একবার টহল দিলেন, কোথাও কোনো পরিবর্তন হয়েছে কিনা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলেন। সন্দেহজনক কিছু না পেয়ে স্বস্তি পেলেন। রাতে খাবার দাবার শেষে সবাইকে নিয়ে বসলেন। কি কি উপহার পেয়েছেন তা দেখানোর উদ্দেশ্যে। উনি প্রচুর উপহার পেয়েছেন। তার মামা শ্বশুর নাকি 2 ভাগ্নি বউকেও শাড়ি দিয়েছে। আমার হাতে তুলে দিলেন মোটা পাড়ের টকটকে গোলাপি কাতান শাড়ি। বড় ভাবিকে হলুদ রঙের একটা কাতান শাড়ি দিলেন। কিন্তু পরদিন থেকে বিভিন্ন কথা প্রসঙ্গে বারবার স্মরণ করাচ্ছে যে বুড়ো কালেও তার কত কদর আছে বাবার বাড়িতে। কারো কারো তো কেউ বোঝেও না, 2 পয়সার দামও দেয় না। 2 দিন আগে যে গাছটি সতেজ ও তরতাজা ছিল, আজ হঠাৎ করে ঝিমিয়ে যেতে লাগলো। কথার বান সবচেয়ে কড়া আঘাত প্রায় যায় না, আবার বেঁচে থাকতেও দিতে চায় না। ভাবি আবার সেই আগের মানুষে পরিণত হতে লাগলেন। যেভাবে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলেন, এখন যেন প্রতিদমে থমকে যান, যেন কেউ টুটি চেপে ধরে আছে। আমার ভীষণ কষ্ট হতে লাগলো, কিন্তু আমার কি বা করার আছে? একজন মানুষ নিজ থেকে উপলব্ধি করতে না পারলে তার ভুলগুলো অন্য মানুষ কতক্ষণ আঙুল তুলে দেখাবে? ওদিকে আর এক বিপত্তি বাঁধলো। কুকুরের পেটে নাকি ঘি হজম হয় না, মনিরমার পেটেও শুটকি হজম হলো না। এত এত উপহার কিরা কসম গোল্লায় গেল। শাশুড়ি মা অসময়ে চায়ের জন্য রান্নাঘরে এলেন। দুপুরে খাবার জন্য শুটকি ভুনা করা হচ্ছিল। মনিরমা মুখ ফুসকে বলে ফেলে, বড় ভাবি ভালো শুটকি চেনে, ওনার কক্সবাজার থেকে আনার শুটকিগুলো খুব স্বাদ। আর যাই কই, শাশুড়ি তাকে চেপে ধরলেন। সে বারবার না না বলতে লাগলো। এটাও বললো ভুল করে কথা বলে ফেলেছে, বাজার থেকে বলতে গিয়ে কক্সবাজার বলে ফেলেছে। কিন্তু তিনি মানতে নারাজ। মনিরমাকে বলেন, আল্লাহর কিরা, তোর মায়ের মাথা খা, সত্য বল। সেই যে আর সইতে না পেরে মনিরমা বলে দিল, খালাম্মা, বড় ভাবি কক্সবাজার গেছিল। হ্যাঁ, যাইতে চায় নাই, ছোট ভাবি আর খালু জোর করে পাঠাইছে। শাশুড়ি মা তেলে বেগুনে ঝুলে বড় ভাবিকে ধরলেন। ফকিন্নির বেটি, আমি বাড়িতে নাই আর পাকনা গজায় গেছে। কত বড় সাহস, আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা দেওয়ার কথা না, আবার কক্সবাজার যায়। বড় ভাবি কাঁদতে কাঁদতে বললেন, আমি ইচ্ছে করে যাইনি আম্মা, সবাই জোর করে পাঠিয়েছে। কোন সবাই? আমি পরিস্থিতি দেখি সামনে গিয়ে দাঁড়ালাম। জোর গলায় বললাম, আমি পাঠিয়েছি। আর কোনো পাঠিয়েছি তা মনোযোগ দিয়ে শুনুন, তারপর যা শাস্তি দেবার দেবেন। হ্যাঁ বলো দেখি, কি কারণ? যে কারণে তোমাদের কলেজা 10 হাত লম্বা হয়ে গেছে। আপনার ছেলের অফিস থেকে বেশ কয়েকজন এমপ্লয়ি সারা বছর কাজে খুশি হয়ে 5 দিনের একটা ফ্যামিলি ট্যুরে যাবার একটা সুযোগ দিয়েছে। অর্ধেক খরচ অফিস দিচ্ছে আর বাকি অর্ধেক এমপ্লয়িরা। কিন্তু হঠাৎ আমার মেয়েরই সমস্যা শুরু হয়, সাথে পেট ব্যথা আর আপনার ছেলের পেটের সমস্যা। কিন্তু আমরা না গেলেও টাকা কেটে নেবে, তাই বাবা বললো ভাই ভাবিকে পাঠিয়ে দিতে। আপনি বলেন, এতগুলো টাকা কি অযথা নষ্ট করব? বুঝলাম, তবে সত্য মিথ্যে তোমরা জানো, কিন্তু এসব আমাকে বলনি কেন? আমরা জানি আপনি পরিবারের সবাইকে কত ভালোবাসেন, আপনি আনন্দ করতে গেছেন। এসব বলে আপনাকে অযথা চিন্তায় ফেলতে চাইনি। শাশুড়ি চুপচাপ সরে গেলেন, আর কিছু বলেন না, এমনকি পরেও এসব নিয়ে আর কোনো কথা বললেন না। আমার কেন যেন মনে হচ্ছে শাশুড়ি এসব বিশ্বাস করেননি, তাই ভেতরে ভেতরে ঝড়ই ফুসছিলেন। কিন্তু ঝড় একা আসেনি, সাথে সুনামিও নিয়ে এসেছে, যা বোঝা গেল মাসখানেক পরে। শাশুড়ি অসম্ভব রকমের চুপচাপ থাকা আমার মোটেও ভালো ঠেকছে না। মনে হচ্ছে প্রচন্ড ঝড়ের পূর্বাভাস। যে মানুষ সারাক্ষণ কুটচাল নিয়ে থাকে, সে যখন চুপচাপ থাকে তখন বুঝতে হবে বড় কোনো জট পাকাচ্ছে ভেতরে ভেতরে। আজ 1-1.5 মাস যাবৎ পাশে কোনো ক্যাচাল হচ্ছে না। আমরা খালি হিন্দি সিনেমার ডায়লগ মনে পড়ে, ইধার ইতনি সন্নাটা কিউ হে ভাই।
নিজেই হাসছি, আবার নিজেই নিজেকে শাসন করি। মানুষ তো বদলাতেই পারে। কতটা বদলেছে টের পাওয়া গেল মাসখানেক পর। বলা নেই কওয়া নেই, হঠাৎ এক ছুটির দিনে বাপি মা এসে হাজির। আমি তো পুরাই সারপ্রাইজ। ঘরে খাসির মাংস ভুনা করা ছিল, ভাবি তাড়াতাড়ি ইলিশ মাছ মুরগি ফ্রিজ থেকে নামিয়ে রান্না করলো। টেবিল ভর্তি করা হলো যত সামান্য যা আছে তা দিয়ে। আমার কেন জানি ভেতরে ভেতরে ভয় লাগছিল, কেউ আবার নালিশ টালিশ করলো না তো। ইদানিং একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছি, যার খেসারত দিতে হতে পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই বৈকালিক আড্ডায় বসলো। বাপি সামিরকে ডেকে নিয়ে কাছে বসালেন, তারপর হাতে একটা চাবির রিং তুলে দিলেন। সামির জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বাবা বললেন, প্রভার কাছে শুনেছি তোমার একটা মার্সিডিজ ব্রেঞ্জ ব্রোন গাড়ির খুব শখ। এটা আমার তরফ থেকে তোমার উপহার। না না বাবা, এটা আমি নিতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করবেন। কেন বাবা, আমার যা আছে সবই তো দিব। আর প্রভার, তার মানে তোমাদেরও নিতে আপত্তি কিসে? না বাবা, এ হয় না। ওদের সম্পত্তি ওরা যা করার করবে, তাতে আমার বাপ আমাদের নাক গলানো ঠিক হবে না। শাশুড়িমার সবাই একসাথে এই আড্ডায় বসে সব শুনছেন। একসময় বললেন, উনি ভালোবেসে দিচ্ছে, নিয়ে নে বাবা। মা, তুমি এই বিষয়ে কথা বলো না প্লিজ। শাশুড়ির মুখ গভীর কালো হয়ে গেল, আর চোখ ঠিকরে যেন আগুন বেরোবে। কখনো ওনার মুখের উপর কেউ কথা বলেনি, আর ছেলের সাহস দেখে মাথায় আগুন জ্বলে বোধ হয়। উনি উঠে নিজের ঘরে চলে গেলেন। বাপি আবার বললেন, শামীম, তুমি কি বাবার উপর কোনো কারণে রাগ করেছো? প্রভা কিছু বলছে? না না বাবা, আসলে আমি চাচ্ছি নিজের যোগ্যতা এসব জিনিস অর্জন করতে। এ যাবৎ যা দিয়েছেন তা অনেক, বাকি সব নিজ যোগ্যতায় অর্জন করতে চাই, নিজের আত্মতুষ্টির জন্য। বাপি উঠে স্বামীকে বুকে জড়িয়ে নিলেন। বাবা, আজ আমি ভীষণ খুশি হলাম। আমার মেয়েটা সঠিক মানুষের হাতেই দিয়েছি। মা এসে আমাকে জড়িয়ে ধরলেন, মাথায় স্নেহের হাত রাখলেন। আমার আনন্দে চোখে পানি চলে আসলো। স্বামীর প্রতি মন ভালো লাগে ভরে গেল। রাতে খেতে বসে শ্বশুর বাবা স্বামীকে বললেন, আই এম প্রাউড অফ মাই সান। এমনটাই হওয়া উচিত। স্বামীর খুশি মনে বলল, ধন্যবাদ বাবা, দোয়া করো কথা যেন রাখতে পারি। ইনশাআল্লাহ পারবি বাবা। শাশুড়ি ফোরন কাটলেন। তা বটে, গর্ববোধ করো যত খুশি, এদিকে মাকে যত খুশি অপমান করুক। স্বামীর বলল, মা, আমি তোমাকে মোটেও অপমান করিনি, শুধু ব্যাপারটাতে জড়িত হতে মানা করেছি। হ্যাঁ, দিন দিন সাহসও বাড়ছে, মায়ের মুখের উপরও কথা বলো। শ্বশুর বাবা বললেন, পারুল, তোমার ছেলের সেলফ রেসপেক্ট দেখে খুশি হবার বদলে উল্টা পাল্টা কথা বলছো। তুমি আর বদলালে না। শাশুড়ির দিকে মাংসের বাটিটা এগিয়ে দিলাম। বেশ খানিকটা তরকারি ও ভাত নিলেন, আয়েশ করে মেখে মেখে লোকমা তুললেন। তারপর বললেন, বাদ দাও, আমি তো চিরকালই খারাপ। এখন যে জরুরি কথাটা বলতে চাচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো সবাই। বলো, শুনছি। শ্বশুর বাবা বললেন, মজিদের মেয়ে সাভিয়ার কথা তো মনে আছে তোমাদের? হ্যাঁ আছে। সাভিয়ার কি হয়েছে? ওর মাস 6 আগে তালাক হয়ে গেছে। শাশুড়িটা বড্ড বাজে ছিল, এত ভালো একটা মেয়ে, খুব জ্বালাতন করতো মেয়েটাকে। শেষ পর্যন্ত সংসারটা টেকেনি। তোমার মতো ভালো বুঝেছি। কিছু বললে নাকি? না, তেমন কিছু না, তুমি বলো। আমি চিন্তা করেছি। কি চিন্তা করেছো? চিন্তা করেছি সাবিরের সাথে তার বিয়ে দেব। ঘরে হঠাৎ করেই যেন বাজ পড়লো। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। ভাবি আমাকে দুহাতে খামচি ধরলো। আমি ভাবির দিকে তাকিয়ে আছি। হোয়াট? তোমার মাথা ঠিক আছে? সাবির বিবাহিত, এ কথা কি ভুলে গেছো? আমার মাথা ঠিকই আছে, বিবাহিত, এ কথা ভুলবো কেন? 5 বছর হতে চললো, এখনো সন্তান সন্ততি হয়নি, আর হবার আশাও নেই। ও বউ বাজা, ওর বাচ্চা কাচ্চা হবে না। সাবির ভাইয়া খেপে গেলেন। মা, এমন কথা তুমি বলতে পারলে? আমার জীবন থাকতে আমি এই কাজ করতে পারবো না। সাবির, তুমি আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ বলেছি, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি সীমা ছাড়াচ্ছি? আমি তো বউ ছেড়ে দেবার কথা বলিনি। 2 বিয়ে কি মানুষ করে না? আমি এই কাজ কখনোই করব না। বলে খাবার ফেলে রেখে মেঘে নিজের রুমে চলে গেলেন। শাশুড়ি নির্বাক চিতে খেতে লাগলেন। শ্বশুর তার দিকে দৃষ্টি দিয়ে বললেন, তুমি কি মানুষ? কদিন ঘরে শান্তি বিরাজ করছিল, দেখেই ভেবেছিলাম তুমি বোধহয় বদলে গেছো। কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয় না। যত যা খুশি বলো, আমার সিদ্ধান্ত বদলাবে না। সাবিয়াকে আমি সাবিরের বউ করে ঘরে আনবই। নাতিপতির মুখ তো আমারও দেখতে ইচ্ছে করে নাকি? অসভ্য মহিলা, বাপ হয়ে আমাকে বলতে হচ্ছে মাঝরাতে যখন তোর হাত পায়ে কড়াকড়ি মুড়মুড়ি ব্যথা উঠে বউকে তুলে এনে হাত পা টেপাস। ছেলেকে বউকে সময় কাটাতে না দিলে বাচ্চা কি আকাশ থেকে পড়বে? জন্তু কোথাকার। আমারই ভুল হয়েছে, ওই সময় তোকে পিটিয়ে তখন তোর হাত পা লুলা করে দেওয়া উচিত ছিল।
যাতে সারা জীবন বিছানায় পড়ে থাকিস। আর যেন এমন অলক্ষণীয় কথা এই ঘরে না শুনি, আর যদি শুনি খুব খারাপ হবে বলে রাখলাম। বলে ভাতের প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে রুমে চলে গেলেন। শাশুড়ি কিছুই হয়নি, ভাবি খেতে লাগলেন, আর ভাবি এদিকে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। আমাদের কারো আর রাতে খাওয়া হলো না। হাসি খুশি আনন্দময় পরিবেশটা গোরস্থানে নীরবতায় পরিণত হলো। পরদিন খাবার টেবিলে সবাই বসেছে, মরা বাড়ির মতো শোকের পরিবেশ। ভাই ভাবি সারা রাত ঘুমায়নি, তাদের চোখ দেখেই বোঝা যাচ্ছে। ভাবির চোখ দুটো ফুলে টকটকে লাল হয়ে আছে। চুপচাপ সবাই খাবার খাচ্ছে। হঠাৎ শাশুড়ি বললেন, কি সিদ্ধান্ত নিলে সাবির? কোন বিষয়ে? সাবিয়াকে বিয়ের ব্যাপারে। এই কাজ আমি জীবনেও করব না। তবে শুনে রাখো, সিদ্ধান্ত যখন নিয়েছি এটা আমি করেই ছাড়বো। শ্বশুর বললেন, খারাপ মহিলা, তুই আর ভালো হবি না। এবার শাশুড়ি রেগে বললেন, কাল থেকে যা খুশি তাই বলছো। আমি অন্যায় কি বলেছি? ছেলের সংসারে আগুন লাগাচ্ছিস, আর অন্যায়ের কি বাকি আছে বল? কি আগুন লাগাচ্ছি? আমি কি বউকে ছেড়ে দিতে বলেছি? 2 বিয়ে কি কেউ করে না? তাছাড়া পুরুষ মানুষ 2 বিয়ে করলে কিছু হয় না, 2 বউ একসাথে মিলেমিশে থাকলেই হয়। মেনে নিলেই তো শান্তি। যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ, ভেবেই বলছি। সাবির খাবার ফেলে উঠে পড়ে। শাশুড়ি জোর গলায় চিৎকার করে বললেন, আমার কথা যদি মেনে নেওয়া না হয় তবে আমি আজ থেকে এখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করলাম, নিজেকে রুম বন্দি করলাম। যতক্ষণ আমার দাবি মানা না হয় ততক্ষণ আমি খাবো না, রুম থেকে দরকার হলে আমার লাশ বের হবে। তাহলে তুই মর। সাবির ভাইয়া স্বামীর শ্বশুর উঠে চলে গেলেন। হঠাৎ ঠাস করে কিছু পড়ার শব্দে সবাই দৌড়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি মাসুমা ভাবি মাথা ঘুরে অজ্ঞান হয়ে আছেন। শাশুড়ি ফোড়ন কাটলেন। ঢং শুরু হয়েছে বিয়ে আটকানোর জন্য, কোনো কাজ হবে না। শ্বশুর বললেন, জানো আর কথাকার, আমার কাজটা খুব অন্যায় হচ্ছে, একদম ঠিক হচ্ছে না। তোমার কাছ থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে? আমি তা বলিনি, তবে ভুল মানুষেরই হয়, শিখলে দোষ কি? তোমার সাহস তো কম নয়, আমাকে আসতো জ্ঞান দিতে। জ্ঞান দিতে আসি নাই আম্মা, অন্যায় দেখে চুপ থাকাও অন্যায় করার শামিল। একদম চুপ থাকো, বার বেরো না। তোমাকে আমি চিনতে ভুল করেছি, মনে করেছিলাম ভালো মেয়ে, এখন দেখি সাপের বাচ্চা ধরে নিয়ে আসছি। তুমি ভাবছো আমি কিছু বুঝি না, সব কলকাঠি তুমি নিয়েছো। এই ঘরে এত সাহস কারো ছিল না আমার মুখের ওপর কথা বলে, কিন্তু এখন সবার মুখে বুলি ফুটছে, আর তুমি এসবের গোড়াতে আসো। অপেক্ষা করো, তোমারও হবে। সেই সাহস দেখাবেন না আম্মা, মনে রাখবেন আমি মাসুমা নই। সে দেখা যাবে, এখন এখান থেকে যাও। রাগে যেদি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে টানা 2 গ্লাস পানি খেলাম। ভাবি চুপচাপ রান্না করছে, কাছে এসে কাঁধে হাত রাখলো। কি হয়েছে প্রভা? শাশুড়িকে বোঝাতে গেলাম, উল্টো কথা শুনিয়ে দিল। অযথা চেষ্টা করতে যেও না, উনি যা বলেন তা করে ছাড়েন। ভাবি তাই বলে দ্বিতীয় বিয়ে আমার কপালে থাকলে কি করে ঠেকাবে? আমি হতে দেব না। অযথা ঝামেলায় জড়িও না। তুমি কি দিয়ে তৈরি ভাবি, আমি বুঝি না। অত বুঝে কাজ নেই। ভাবি তোমার বাবা মা মারা গেছে জানি, কিন্তু আত্মীয় স্বজন তো আছে, তাদের সব জানাচ্ছ না কেন? আম্মু আব্বু মারা যাওয়ার সাথে সাথে পৈতৃক সম্পত্তি সব যারা দখলে নিল, আমার কথা একবারও ভাবলো না। তারা কি আমার পাশে এসে দাঁড়াবে? তোমার বাবা তার ছেলেরা তারা তো আছে, তারা তো ফেলে দেবে না। মামা আমাকে বুকে তুলে নিয়ে মানুষ করেছেন। এখন তিনি খুব অসুস্থ, আর তার ছেলেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মামা এসব শুনলে সইতে পারবে না। আমি মামাকে কষ্ট দিতে চাই না। সো স্যার, তোমার জন্য কিছু করতে পারছি না, ভীষণ রাগ লাগছে। থাক, বাদ দাও। হ্যাঁ দিলাম, এছাড়া আর কি করবো? আচ্ছা ভাবি, শাশুড়ি না বললো রুম বন্ধ করে রাখবে, কিন্তু সবই তো খোলা, খালি তোলানি খুঁজছো বুঝছো। সবার সাথে ভাত খাচ্ছে না, কিন্তু দেখে তো তরতাজাই লাগছে। মনিমা মশলা বাটা থামিয়ে বললো, হ্যাঁ লইয়া অত ভাইবেন না আপনারা। হ্যাঁ ঘরে বমি যত খানাদানা আছে, পুরো 1 সপ্তাহ ভাত না খাইলেও হ্যাঁ মরব না। বড় বোতল ভরা পানি আমি দেখে আইছি ঘর মোছার সময়। আমি হাসলাম, কিন্তু ভাবি হাসলো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। প্রতিদিন ভাবি কান্নাকাটি করছে, আমার হাতে পায়ে ধরছে, খাওয়া দাওয়া করার জন্য অনুরোধ করছে, কিন্তু শাশুড়ি মার মন টলেনি। তার এক কথা, সাবির রাজি হবে, নয়তো সে খেয়ে দরকার হলে মরে যাবে। শ্বশুর বাবা জানতে পেরে ভাবিকে বকা দিয়েছে, আর সবাইকে নিষেধ করেছে ডাকাটাকি করার জন্য। বলেছে, খবরদার কেউ ওকে ডাকাটাকি করবে না, দেখা যাক কয়দিন না খেয়ে থাকতে পারে। ওর কই মাছের প্রাণ সহজে যাবে না, একদম হাড় বচ্চার। আমি শুনি মুচকি মুচকি হাসি। শাশুড়ি মা কারোর সাথে খেতে বসে না ঠিকই, তবে ফ্রিজ
থেকে রাতে খাবার উধাও হয়। এদিকে শাশুড়ি একদম অনর মরে গেলেও খাবার খাবে না যতদিন ওনার কথা না মানা হয়। তাই কেয়ার করার ফ্রিজে রাতে চুপি চুপি খাবার খেয়ে ফেলে, মেনে নেওয়া ছাড়া আর উপায় কি। মনি অনেক কষ্ট চেপেও ভাবি ভাইয়াকে মানাতে চেষ্টা করে। সাবির, তুমি মায়ের কথা মেনে নাও। চোখ বুঝে কপালের উপর হাত রেখে শুয়েছিল সাবির ভাইয়া। ভাবির কথায় কপাল থেকে হাত সরিয়ে উঠে বসতো ভাইয়া। এইসব কি বলছো নিনু? এটা অসম্ভব, এটা হতে পারে না কিছুতেই। আমি সংসারে শান্তি চাই। এই যে মা অনশন করে আছেন, এটা কি ভালো দেখায়? কিছু হবে না মায়ের, কয়দিন আর না খেয়ে থাকবে। তার এই অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নেব না নিনু। আমি যে আর অশান্তির ভার নিতে পারছি না। সত্যিই তো 5 বছরেও আমি কোনো সন্তানের সুখ দিতে পারিনি, তাহলে ওনার আবদার অন্যায় হলো কি করে? প্লিজ নিনু, তোমার আমার কারোর কোনো সমস্যা নেই। আল্লাহ চায় তো আমরা বাবা মা একদিন হবই। আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু মায়ের শখ তার কি হবে? নিনু, তোমার মনে আছে আমি যখন মাস্টার্স শেষ বর্ষে, তুমি তখন সবে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, হঠাৎ দেখায় তোমাকে ভালো লেগে গেল। তারপর কি থেকে কি হলো, দুজনার প্রেম হয়ে গেল। আমি নতুন ব্যবসা শুরু করলাম, তুমি লেখাপড়া চালিয়ে গেলে। আমাদের 4 বছর প্রেম শেষে পরিণয়ের দিকে এগোলাম। এতে মা বাবা নেই, মামার বাড়িতে মানুষ, এই সমস্ত নানা অজুহাত দেখিয়ে মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও বাবা তোমাকে দেখতে গেল। তোমাকে দেখে তার ভীষণ পছন্দ হলো। বাড়ি এসে আমাকে বলল, এই পুতুল চেহারার মেয়েটাকে কোথায় পেলি রে সাবু? মা ফোরন কাটলো। পুতুল নাচ নাচাবে, দেখে নিও। নাচালে নাচবো, তুমিও নেচো। আমারও তো ঠেকা পড়ে নাই। আমার মুখের দিকে তাকিয়ে শেষমেশ মাও রাজি হয়ে গেল। দিনক্ষণ ঠিক করে স্বল্প আড়ম্বরে আমাদের বিয়ে হলো। বিদায় বেলায় তোমার মা বাবার হাত ধরে তোমাকে তুলে দেওয়ার সময় বলেছিল, আমার মৃত বোনের আমানত যত্নে রেখো। আমিও কথা দিয়েছিলাম তোমাকে যত্নে রাখবো, কোনো আঁচ আসতে দেব না। আমি কথা রাখতে পারিনি। এই পরিবারে এসে নিজের মাস্টার্স করার স্বপ্ন বিসর্জন দিলে, পুরো ঘরের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলে। তারপর মা তোমাকে সারাদিন কথা শোনাতো, পিছুপা হতো না। দিন রাত তোমাকে এত অপমান গুঞ্জনা সহ্য করতে দেখেও মা কষ্ট পাবে ভেবে মায়ের মুখের ওপর কিছু বলতে পারোনি। অথচ সারাদিন তুমি কষ্ট পেয়ে গেছো, সেটার জন্য প্রতিকার করোনি। আমি একজন অযোগ্য স্বামী, কিন্তু আজ এই অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। অযোধ্যারের কাছে ভাবি, তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, তাই সমস্ত কষ্টগুলো আমি সয়ে নিয়েছি। দিনের শেষে তোমার বুকে আমার সমস্ত কষ্টের অবসান হতো। মা আমাকে মন থেকে মানতে পারেনি, সেটা আমার দুর্ভাগ্য। আজ 5 বছরেও ওনার মনে কোনো জায়গা তৈরি করতে পারেনি ভেবে সত্যি আবার বলে যেতে ইচ্ছে করছে। এমন অলক্ষণের কথা বলে না নিনু। আমি তোমাকে নিয়ে অন্যত্রে চলে যাব। আমি বাসা খুঁজতেছি, এখানে আর থাকা সম্ভব নয়। স্বামীর আর ওর বউ বলল তোমার সম্পদ প্রপার্টির খবর মাকে জানাতে, তখন হয়তো বিয়ে ক্যান্সেল করতে পারে। বিশ্বাস করো নিনু, লুপ থেকে মেনে নেওয়া আর মন থেকে মেনে নেওয়া এক নয়। আমি তোমাকে আর ছোট হতে দেব না। একটা কথা ফুল অ্যান্ড ফাইনাল, আমি দ্বিতীয় বিয়ে করব না, কিছুতেই না। ভাবি ডুকরে কেঁদে ফেললো। ভাইয়া কাছে এসে বুকে জড়িয়ে নিলেন। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঘরে ঢুকতে গিয়ে বাহির থেকে এই দৃশ্যটুকু দেখে আমার চোখ ভিজে গেল। সারা ঘরে শ্মশানী নীরবতা, কারো মুখে হাসি নেই। কেউ যেন ব্লডিং পেপার দিয়ে সব হাসি চুষে নিয়েছে। আমার সময় কাটে না, মুভি দেখতেও বিরক্ত লাগে। মাকে বলেছি একটু আসার জন্য, কিছুক্ষণ কথা বললে ভালো লাগবে, এত স্ট্রেস আর নিতে পারছি না। সন্ধ্যার একটু আগে মা এসে হাজির। মাকে দেখি দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরলাম। কি হলো জানি না, কেঁদেও ফেললাম। মা মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? চোখ মুছে বললাম, কিছু না মা, আমার এখানে ভাল লাগে না। ভাবি সারাক্ষণ কাঁদে। আমার শাশুড়ি মা মামার মুখে হাত চাপা দিয়ে ধরলেন। কথা শেষ করতে আর দিলেন না। ড্রাইভার এসে কতগুলো ব্যাগ রেখে গেল টেবিলে। মা ওদিকে তাকিয়ে বললেন, তোর পছন্দের কিছু ফ্রুটস, কুকিজ আর টুইস্ট এনেছি, সবাইকে নিয়ে খাস কেমন?
মায়ের গলার আওয়াজ শুনতে পেরে ভাবি রুম থেকে বেরিয়ে এসে কুশল বিনিময় করলেন। মা মুখের দিকে তাকিয়ে আটকে উঠলেন। মাসুমা, একে চেহারা হয়েছে তোমার, চোখ মুখ দেবে গেছে। ভাবির চোখ ছলছল করে উঠল, নিজেকে সামনে নিয়ে বলল, আন্টি আপনি বসুন, আমি একটু চা নাস্তা ব্যবস্থা করছি। না না, ঝামেলা করো না, এখানে কিছু খাবার আছে, তা থেকে খানিকটা সাজিয়ে নিয়ে এসো। মাসুমা ভাবি সম্মতি জানিয়ে প্যাকেটগুলো নিয়ে রান্নাঘরে গেলে আমিও পিছে পিছে গেলাম। মা শাশুড়ির রুমে ঢুকে দেখেন তিনি শুয়ে আছেন। পায়ের শব্দ পেয়ে উঠে বসলেন। আপা কেমন আছেন? মায়ের কথায় পিঠে দায়সার অথচ খোঁচা মারা উত্তর দিলেন। আসি একরকম, আমার আর থাকা না থাকা, সন্তান যখন অবাধ্য হয়ে যায় তখন আর কি কোনো রকম বেঁচে থাকা। এভাবে বলছেন কেন আপা? সন্তানদের ইচ্ছেরও তো মূল্য দেওয়া লাগে, তাই না? আমি তো সন্তানের ভালোই চাই, কিন্তু আমাকেই তো শত্রু ভাবে। মাসুমার জায়গায় যদি আপনার নিজের মেয়ে থাকতো? থাকলে সে দেখা যেত, নেই যেহেতু সে কথা বলে লাভ কি? ছেলের বউগুলোকে মেয়ে ভাবা যায় না আপা? এক গাছের শালবাকল অন্য গাছে লাগে না। আপনাকে বোঝাতে পারবো বলে মনে হয় না, তবে মনে রাখবেন আল্লাহ তার বান্দাকে সাধ্যাতীত কষ্ট দেয় না, একটু ভেবে দেখবেন। আচ্ছা দেখবো নে। আর আপা আরেকটা কথা, আমার সাংসারিক ব্যাপারে বাইরে কেউ নাক গলাক আমার পছন্দ নয়। আর আপনার মেয়ে অনেক বেয়াদবি করে, সে নালিশ এখনো কিন্তু আমি করিনি, অতএব মনে রাখবো বাবা, মেয়ে যদি বেয়াদবি করে তাকে অবশ্যই শাসন করব। তবে যতদূর জানি আমার মেয়ে অন্যায় দেখলে চুপ থাকতে পারে না। মাকে অপমানিত মুখ নিয়ে বেরিয়ে যেতে দেখে ভীষণ কষ্টে চোখে পানি চলে আসলো। মা আমাকে বলল, আমার সাথে চল প্রভা, কিছুদিন থেকে আসবি। না মা, ভাবি একটা ট্রমার মধ্যে আছে, তাকে এভাবে ফিরে যাওয়া ঠিক হবে না। ঠিক আছে থাকো মা, তবে আমার মনে হচ্ছে তোমার শীঘ্রই শাশুড়ির পতন ঘনিয়ে আসছে। আর শোনো, ওনার মুখে মুখে আর কথা বলো না, কেমন? মা চলে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কষ্টটা তলা পাকি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে এলো। অনশনের 6 দিনের মাথায় শাশুড়ির মনে হলো কেউ তো আর তার রুমে উকি দিচ্ছে না, তাই নিজের থেকে বের হওয়া উচিত। আমরা সবাই সকালবেলা নাস্তা খেতে বসেছি। শাশুড়িকে দেখলাম জুল জুল করে হেঁটে ডাইনিং এর দিকে আসলো। সবাই আর চোখে দেখছিলাম আর ভাবছিলাম সুমতি হলো বোধহয়। আশা করে পানি ঢেলে দিয়ে হঠাৎ করে উনি ঢলে পড়ে গেলেন। মাসুমা ভাবি আমি খাবার ফেলে দৌড়ে গিয়ে চেষ্টা করলাম। সামির ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে, শ্বশুর দিব্যি আয়েশ করে নাস্তা খাচ্ছে। খাওয়া ফেলে ওঠার নামগন্ধ নেই, উল্টো আরো বলছে, পড়ছে রে পড়ছে, কাতলা মাছ কাদায় পড়ছে, ওরে এত তোয়াজ না কইরা পানিতে চুবাও, ভূত ছুটে যাবে। শাশুড়ি চোখ পিটপিট করছে আর হাত পা মাটিতে আছড়াচ্ছে। আর ভীষণ হাসি পেল, অতি কষ্টে হাসি চাপলাম। শাশুড়িকে উঠাতে পারছি না দুই বউ। স্বামীকে এগিয়ে আসতে বললাম, সে এগিয়ে এসে শাশুড়ির মুখ খুলে জিভা পরীক্ষা করে বলল, হাইপো হয়ে গেছে, এক গ্লাস কড়া মিষ্টি করে শরবত বানিয়ে নিয়ে এসো। স্বামীর রুমে গিয়ে ইনসুলিন নিয়ে আসলো। চুরি চামারি করে যদিও খাচ্ছিল, কিন্তু সবটা চাহিদা কি পূরণ সম্ভব? হয়তো ওষুধ খেতে ভুল করেছে, তাই এই হাইপো। সবাই ধরাধরি করি তোলে সোফায় শোয়ানো হলো। আমি শরবত নিয়ে আসলাম, কিন্তু উনি গো ধরে বসে আছেন। ভেবেছেন অবস্থা আবার ওনার অনুকূলে, তাই আবার বলে দিবেন সাবির ভাইয়া বিয়েতে রাজি না হলে কিছু খাবেন না, ইনসুলিনও নেবেন না। শ্বশুর নাস্তা সেরে উঠে তামাশা দেখছেন দাঁড়িয়ে থেকে, তারপর বললেন, দেখো দেখো দম চলে যাচ্ছে, তবুও কৃষ্ণের লীলা থামার খবর নাই, বজ্জাত মহিলা। মাসুমা ভাবি হঠাৎ এক কাণ্ডে করে বসলেন। সাবির ভাইয়া পা জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। তুমি রাজি হয়ে যাও, নয়তো মায়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সাবির ভাইয়ের ঘটনার আকস্মিকতায় হতভম্ব অবস্থা কাটাতে কয়েক সেকেন্ড সময় লাগলো। পাড়া ছাড়া দিয়ে সরে গেলেন। তোমার যা খুশি করো গদ্দপ কথাকার। বলি কোনো দিক না তাকি সোজা বসার ঘরে বাইরে বের হয়ে গেলেন। শ্বশুর বাবাও রেগে মেগে। তোমাদের এসব তামাশা আর সহ্য হচ্ছে না। বলি সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলে গেলেন। ভাবি শাশুড়ির কাছে এসে, আম্মা আপনি যা বলবেন তাই হবে বলে শাশুড়িকে আশ্বস্ত করে শরবত খাইয়ে দিলেন। স্বামী চুপচাপ ইনসুলিন পুশ করে নিজের রুমে চলে গেল। আবার ভাবির বোকামি দেখে মেজাজ খারাপ হলো। স্বামীর পিছে রুমে চলে গেলাম। বাবা ছাড়া কারো আর পরিপূর্ণ নাস্তা খাওয়া হলো না। রুমে গিয়ে টিভি অন করে শুয়ে রইলাম। 10:30টার দিকে বের হয়ে দেখি ডাইনিং টেবিলে বসে শাশুড়ি বসে কি যেন খাচ্ছেন। না দেখার ভান করে রান্নাঘরে চলে গেলাম। বড় ভাবি যত্ন করে কিছু একটা রান্না করছে, ওকে দিয়ে দেখি চিকেন স্যুপ। ভ্রুকুটি করলাম। ভাবির কানে কাছে মুখ নিয়ে বললাম, একটু পোকা মারার ওষুধ সাথে দিলে আরো মজা হবে। মরিমা পেঁয়াজ কাটা ফেলে হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। ছোট ভাবিতে কি কথা কয় হাসতে হাসতে মরি। সকালেও খালুজি খালাম্মারে কইলো কাতলা মাছ,
ভাবি মুচকি হাসলো। প্রভা, বড়দের এসব বলতে হয় না। আহারে আমার মাদার তেরেসা, মানবতার মূর্তি, বিনয় অবতার বাংলা সিনেমার সাবানারে, বলি রাগ হইও না ভাবি, তোমার সাথে যা হচ্ছে ঠিকই হচ্ছে, এমনটাই হওয়া উচিত। যাও বেশি করে খাওয়াও সাপকে দুধ কলা। বলি ফিল্টার থেকে এক গ্লাস পানি নিয়ে চা বসালাম। ভাবি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তার ছেলের ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিলাম। ভাবি সুপের বাটিটা নিয়ে বের হয়ে গেল। চা নিয়ে ফেরার সময় দেখলাম শাশুড়িমা ভাবিকে আপেলের টুকরো মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। ভাবিও হাসি মুখে খাচ্ছে দেখে আমার গা জ্বালা ধরলো। কি আদিক্ষেতা! আমাকে দেখে শাশুড়ি ডাকলেন, প্রভা, মা এখানে এসো, আপেল খাও। গলায় মধু সরছে। মনে মনে বললাম, মুখে বললাম, না মা, আমি আপেল খাই না, আমার অ্যালার্জি হয়। আপেল খেলে অ্যালার্জি হয়? কখনো শুনিনি তো। আমার হয় বলে নিজের রুমে ঢুকে গেলাম। সারা বিকেল ঘর থেকে বেরোলাম না। সন্ধ্যায় বের হয়ে স্বামীর জন্য একটু নুডলস করে নিয়ে এসে রুম বন্দী হলাম। অসহ্য লাগছে বাড়ির পরিবেশ। শাশুড়ি মা গলায় মধু ঢেলে সারাদিন এটা সেটার অর্ডার দিয়ে যাচ্ছে, আর ভাবি আদেশ শিরোধার্য ভঙ্গিতে পালন করে যাচ্ছে। উফ! মনিমা বলে এই মাতারি 6 দিনের সব খালা উসুল করতাছে, বড় হবে কিছু কয় নাই দেখা আরো বেশি বেশি করতাছে। মাগরিবের কিছু আগে শ্বশুর বাবা একটা কাপড় ভর্তি ব্যাগ দিয়ে এসে দরজা নক করলো। প্রভা মা, মাসুমার দিকে খেয়াল রেখো, আমি গ্রামের বাড়ি যাচ্ছি, জমি সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে, ওটা মিটমাট করে আসবো। বাবা ফিরবেন কবে? 2-3 দিন লাগবে সারতে, তারপর ফিরে আসবো। তুমি মাসুমার সাথে রাগ করে থেকো না, ও পরিস্থিতির শিকার। আমি গ্রাম থেকে ফিরে সব সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, সাবধানে যাবেন। রাতে খাবারের সময় রান্নাঘরে গিয়ে ভাবির সাথে হাতে সব কাজ এগিয়ে দিলাম, কিন্তু ভাবির সাথে কথা বলতে ইচ্ছে হলো না। তবে খেয়াল করলাম চোখ ফোলা ও লাল। রাগ লাগে তার উপর নিজের জন্য কোনো পদক্ষেপ নিতে জানে না কেন। মানুষ গায়ের জোরে, বুদ্ধির জোরে, টাকার জোরে, আর না হলে গলার জোরে তো টিকে থাকতেই হয়। ভাবি কেন বোঝে না? বিনয় এখন দুর্বলতার প্রকাশ। যতই নুয়ে থাকবে, সুবিধাবাদী মানুষগুলো পিঠটাকে পা রাখার জায়গা ভেবে নেবে। রাতে খাবার টেবিলে শাশুড়ি কথা তুললেন, সাবির, তাহলে তোমার মামাকে কাল আসতে বলি। সাবির ভাইয়া কোনো প্রতি উত্তর করলো না। শাশুড়ি প্রশ্ন করেই তাকিয়ে আছেন। সাবির বলল, কেন? কেন আবার? বিয়ের কথা পাকা করতে। ও, আমি চাচ্ছি 7-8 দিনের ভেতর কাজটা সারতে। এত তাড়াহুড়ো কিসের? শুভ কাজে দেরি করতে নেই। তাছাড়া তোর বাবা তো আর সম্মত নয়, তাই যা করার আমাকেই করতে হবে। সামির বাবা, তুই আমার সাথে বিয়ের কেনাকাটা একটু সাহায্য করিস। না না, আমি এসব পারবো না। অফিসে প্রচুর কাজের চাপ, এই মাসে একদিনও আমি নষ্ট করতে পারবো না। অনলাইন অফলাইন সবভাবে কাজ করতে হবে। ও সাবির বাবা, তুই কাল ছুটি নে, বাড়িতে থাকিস। তোর মামা আসবে, তোকে না পেলে কি ভাববে? বিষয়টা খারাপ দেখায়। সাবির ভাইয়া বিরক্ত মুখে ভাতের প্লেট ঠেলে উঠে চলে যান। সাবির মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, মা, যেখানে ভাইয়া রাজি নয়, বাসার কেউ রাজি নয়। তোমার এসব পাগলামি না করলে চলছে না। না, আমি যা বলেছি তাই হবে। এখন এটা আমার জেদে পরিণত হয়ে গেছে। মা, সব জেদ কিন্তু কল্যাণ বয়ে আনে না, ক্ষতিও করে। চুপ করো, জ্ঞান দিতে এসো না। সামির আর কোনো কথা না বলে চুপচাপ পাতের খাবার শেষ করে উঠে পড়লো। পরদিন বেলা 12টা নাগাদ মামা শ্বশুর মজিদ হাওলাদার এসে হাজির। দেশি মুরগি, পুকুরের মাছ, দেশি কলা, কলার মোচা, বোতল ভর্তি দুধ, জমিনের কাঁচা তরকারি দিয়ে রান্নাঘর ভরে ফেললেন। শাশুড়ি খুশি আর ধরে না, যেন মণি মানবকে নিয়ে এসেছেন। বারবার বলতে লাগলেন ছেলের শ্বশুর বাড়ি এমন হওয়া লাগে। মামা শ্বশুর একটু পরপর ডাকাডাকি করেন, কি গো মা লক্ষ্মীরা, এদিকে আসো। তোমরা সবাই কেমন আছো? আমি কাছে গিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো বাবা। আলহামদুলিল্লাহ। আমার মাইয়া কিন্তু অনেক ভালো, দেখবা তোমার লগে একদম মিলামিশা চলবো। বেবি করে বললাম, জি জি, আগে আসুক। হাড় মাংস যদি আলাদা না করে ফেলেছি তো আমার নাম পাল্টে রাখবো। মামা শ্বশুর বললেন, কিছু বলবা মা? জি বললাম যে তাহলে তো খুবই ভালো, মিলেমিশে থাকারই তো দরকার। রান্নাঘরে ভাবি সব বোঝাচ্ছে। আমাকে দেখে বলল, প্রভা, মাছটা একটু উল্টে দাও আর মাংসটা একটু নেড়ে চেড়ে দাও। আমার রাগ লাগছে, গুদাম পড়ে যাচ্ছে, সে আলু পুরো খায় যত সব। রেগে বললাম, আমি পারবো না, তুমি খাতির করো গিয়ে তোমার সতীনের বাপকে। আমার পক্ষে সম্ভব না। আমি আমার রুমে গেলাম। আমি এক বোতল পানি নিয়ে রুমে চলে গেলাম। ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে গিয়ে নাড়তে লাগলো। আমার সারা শরীর রাগে ফুসছে।
একজন বেহায়ার মতো জবরদস্তি জুলুম করেই যাচ্ছে, অন্যজন টু শব্দ না করে সব সরিয়ে নিচ্ছে। জাস্ট বিরক্তিকর। সাবির ভাইয়া, স্বামীর শ্বশুর বাবা কেউ নেই, শাশুড়ি একা একাই বিয়ের 3 তারিখ ঠিক করে নিল। আজ তো রবিবার, সামনের শুক্রবার বিয়ে এ বাড়িতে হবে। বেশি লোকজন বলি হবে না। মামা শ্বশুরও তার পরিবার মেয়ে নিয়ে বুধবার এখানে চলে আসবে। বৃহস্পতিবার ছেলে মেয়ের একসাথে গায়ে হলুদ হবে, আর শুক্রবার বাদ জুমা বিয়ের শুভ কাজ সম্পন্ন হবে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে নাটকের অংশ হলাম। বাবা শ্বশুর যাবার বেলায় ভাবিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বারবার আশ্বস্ত করে গেলেন তার মেয়ে কখনোই ভাবির অবাধ্য হবে না, ভাবির সাথে মিলেমিশে চলবে, তাকে সম্মান করবে। ভাবি মন খারাপ করে রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি কি বললাম, জানো ভাবি, তোমার উপর প্রচন্ড রাগ হয় আমার। এখনো যদি চুপ করে থাকো তবে বিয়ে হয়ে গেলে ঠেকাবে কি করে? হ্যাঁ প্রভা, আমার মন বলছে এই বিয়ে হবে না। তাছাড়া সাবির আমাকে বলেছে সে কিছুতেই বিয়ে করবে না। মনে মনে ভাবলাম, কি জানি, বিশ্বাস প্রবল হলেও স্রষ্টার সাহায্য করতেও পারেন। অথচ সাগরে পড়লে মানুষ শেষ খড়কুটো আঁকড়ে হলেও বাঁচতে চায়। হয়তো বিশ্বাসটুকু ভাবে শেষ সম্বল। দেখা যাক কে যেতে। প্রভা, তোমার হলুদের শাড়ি আছে তো, নাকি লিস্টে নাম তুলে নিব? ডাইনিং এ বসে বিয়ের কেনাকাটার লিস্ট বানাচ্ছে শাশুড়ি। আমাকে দেখতে পেয়ে ডাকলেন। না মা, আমার লাগবে না। তাছাড়া ওই তারিখে মানে বুধবার থেকে শনিবার পর্যন্ত আমি এ বাড়িতে থাকবো না। কি বলছো এসব? জি আম্মা, আমার আম্মার সাথে জরুরি কাজ আছে। কাজ অন্যদিন করলে হয় না? না আম্মা, ওই দিন করতে হবে। সবাই বুঝেছি, বাড়িতে থাকতে চাও না। তোমরা সবাই আমার সাথে এমন করছো যেন আমি গুরুতর কোনো অপরাধ করছি। বলো, আমি কি অপরাধ করছি? সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। হ্যাঁ, কত কিছু যে বলবা তোমরা আল্লাহ জানে। আম্মা, আপনার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না। রান্নাঘরে গিয়ে দেখি মনিমা ফ্রিজে জমানো রান্না করা খাবারের বক্স ফ্রিজ থেকে নামিয়ে গরম করছে। চুলার কাছে গিয়ে প্রশ্ন করলাম, মনিমা ফ্রিজ থেকে রান্না করা তরকারি নামিয়েছ কেন? আজ নতুন কিছু রান্না হবে না? বড়ভাবে শরীর খারাপ, তাই আজ এই দিয়েই চলতে হইব। কি হয়েছে তার? জানি না, মাথা ঘুরাই পড়ে গেছে, বমিও করছে। আমি ধইরে নিয়ে বিছানায় শোয়াই দিয়েছি। আম্মা কিছু বলেনি? না, হ্যাঁ কইলো শরীর খারাপ। ওইলে শুয়ে থাকুক, রান্নার দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুমি কাজ করো। মনে মনে অনুশোচনা হলো। এমনিতেই বেচারি একটা ট্রমাতে আছে। কতটা নিরাপয় হলে এমন সিদ্ধান্তে রাজি হয়, যার উপর বর্তায় সে জানে। আর আমি কিনা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, টিপ্পরি করেছি, আঘাত করে কথা বলেছি। একদম ঠিক করিনি কাজটা। ইস, কি যে হয় আমার। ক্ষমা চেয়ে নেব ভাবির কাছে। দরজা খোলাই ছিল। গিয়ে দেখি ভাবি চোখ বুঝে আছে, কিন্তু চোখের কোল জুড়ে পানি জমে আছে। বোঝাই যাচ্ছে কেঁদেছেন কিছুক্ষণ আগে। আমি ভাবির হাতটা মুঠোতে নিলাম। ভাবি চোখ মেলে বললেন, ও প্রভা, তুমি? হ্যাঁ আমি। ভাবি, আমাকে ক্ষমা করে দাও। তোমার উপর রাগ থেকে খারাপ ব্যবহার করেছি, এটা ঠিক করিনি। তুমি আমার উপর রাগ করো না। না প্রভা, আমি তোমার উপর রাগ করিনি। সবই আমার ভাগ্য। না হয় 5 বছরেও শাশুড়ির মনে জায়গা পাইনি কেন? সাবির আমার সাথে সেদিনের পর থেকে আর কথা বলে না। বলি ভাবি ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ উঠে ওয়াশরুমে গেলেন। বেসিনে প্রচুর বমি করলেন। রুমে ঢুকে বিছানায় নিস্তেজ হয়ে পড়ে রইলেন। আমি কি করব বুঝতে না পেরে ভাবির মোবাইল থেকে সাবির ভাইয়াকে ফোন করলাম। ভাইয়া ফোন কেটে দিলেন। কয়েকবার কল দিলাম, সব কয়টাই কেটে দিলেন। আমি দৌড়ে নিজের রুমে গিয়ে চার্জ থেকে ফোন করে কল দিলাম। এবার একটা কলই উনি রিসিভ করলেন। হ্যালো ভাইয়া, ভাবি খুব অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসুন। তো আমি কি করব? এখন রাগ দেখানোর সময় নয়, আপনি বাড়িতে আসুন। আমি গাইনি ডাক্তারের সাথে কথা বলছি, তাড়াতাড়ি আসুন। যতই রাগ দেখাক ভাইয়া ঘন্টা খানেকের মধ্যে বাড়ি এলেন। শাশুড়ি দেখে মহা খুশি, বলেন, সাবির, এসেছিস বাবা? জানতাম তুই আমার কথা ফেলবি না। বিকেলেই কেনাকাটার জন্য বেরিয়ে পড়বো। তোমার এইসব আজাইরা কাজ তুমি সামলাও, আমাকে এসবে টেনো না। বলেই গটগট করে রুমে চলে গেল। কি বেয়াদব হয়েছে ছেলেটা। দাঁড়া, সব ঠিক করবো সময় মতো। ভাইয়া রুমে ঢুকে দেখে আমি ভাবির মাথায় হাত বুলাচ্ছি, আর ভাইয়াকে দেখে উঠে বললাম, আমি 1 গ্লাস লেবুর শরবত খাইয়েছি। আর আমার মামাতো বোন গাইনোলজিস্ট ডাক্তার আশাফারি খানম, তার সাথে কথা বলেছি। সে 4টার দিকে চেম্বারে আসবে। সরাসরি ওখানে চলে যাবেন। এই তো 7 মসজিদ রোডে। আচ্ছা ঠিক আছে। আমি আপনার খাবার এনে নিয়ে আসছি। এখানেই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাবেন। বেরিয়ে আসার সময় আর চোখে দেখলাম ভাইয়া ভাবির কপালে নিজের মাথাটা আলতো চেপে রেখে কাঁদছেন। আমি চোখও ভিজে গেল। ট্রেতে করে খাবার নিয়ে যাবার সময় শাশুড়ি জিজ্ঞেস করলেন, এগুলো কার খাবার নিয়ে যাচ্ছ? ভাইয়া ভাবি রুমে খাবার খাবেন, ভাবি খুব অসুস্থ।
ও আচ্ছা, তা করে নিক যত ঢং, কদিন পরে তো আর এসব কপালে জুটবে না। বালাইশাক মা আল্লাহ যেন এমন দিন না দেখান। শাশুড়ি চোখ দিয়ে আমার ভস্য করে দিতে চাইলেন। আমি চুপচাপ সরে গেলাম। সন্ধ্যার দিকে ভাইয়া ভাবিকে ডাক্তার দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আবার দোকানে চলে গেলেন ক্লোজ করে আসার জন্য। ভাবিকে জিজ্ঞেস করলাম, কি খবর ভাবি, ডাক্তার কি বললো? স্পষ্ট কিছু বুঝছে না, প্রেশার লো, অ্যাসিডিটি আছে, শুধু বমি বন্ধের ওষুধ দিল আর কিছু টেস্ট করালো, আগামীকাল রিপোর্ট দেবে। তাই তো দেরি হলো আসতে, নয়তো আরো আগেই ফিরতাম। ইস, যদি কোনো সুখবর হতো। সে ভাগ্য কি আর আমার আছে? ভাবি নিরাশ হয়েও না, আল্লাহর উপর ভরসা রাখো। দুপুরে নতুন কিছু রান্না হয়নি, তাই রাতে আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভাজা আর ডিম ভাজি দিয়ে সবাই খাওয়া দাওয়া সারলো। রাতে ব্রেড, জেলি এসব আনিয়ে রাখলাম সকালে নাস্তার জন্য। শাশুড়ি সারাদিন কাটে ফোন করা নিয়ে ব্যস্ত থাকে, গ্রাম থেকে ভাগ্নিকে আনছেন বিয়ের কেনাকাটার সঙ্গী পাচ্ছি না বলে। সারাদিন ভাই ভাতিজি ও তার 14 গোষ্ঠীর সাথে উচ্চস্বরে কথা বলে বলে গানের বাজোটা বাজাচ্ছেন। উফ, এক একটা হাসি দিচ্ছেন যেন বিল্ডিং কেঁপে ওঠে। এমনিতেই অনেক গলা বড়, এখন তার পুরোটা ছেড়ে হাঁকাচ্ছেন। শ্বশুর থাকলে তো একটু দমে থাকেন, এখন তো পুরাই ফাঁকা মার। শ্বশুর বাবা কেন যে এখনো আসছে না, ধুর। ভাবির শরীর অসুস্থ, তাই তাকে কোনো কাজ করতে দিলাম না। মনিমাকে নিয়ে সব কাজ সারলাম। ক্লান্ত শরীরে গোসল সেরে নামাজ শেষ করতেই স্বামী চলে আসলো অসময়ে। শরীর খারাপ লাগছে, তাই হাফ বেলায় ছুটি নিয়ে চলে এসেছে। আজ একটু কাজ বেশি করেছি, শরীর ক্লান্ত, তাই দুপুর বেলায় শুতে না শুতেই ঘুম চলে আসলো। শেষ বিকেলে হঠাৎ কান্নাকাটির আওয়াজে ঘুম ছুটে গেল, বুক ধরাস করে উঠলো। ভাবির কিছু হলো না তো? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ঘড়ির দিকে তাকালাম, 5:15 বাজে। আমি আর স্বামী দৌড়ে রুম থেকে বের হলাম। কান্নাটা ড্রয়িং রুম থেকে আসছে। গিয়ে দেখি শ্বশুর বাবা দাঁড়িয়ে আছেন আর শাশুড়ি মা মেঝেতে হাত পা ছড়িয়ে বিলাপ করে কাঁদছেন। ও সাবিরের বাপ, তুমি এটা কি করলা? আমার এত বড় শাস্তি দিলা, আমারে তুমি মাইরা ফেললা না কেন? আর একটু ভালো করে তাকাতেই দেখলাম সোনালি পার নেভি ব্লু আঁচলের নীল কাতান শাড়ি পরনে একটা টুকটুকে ফর্সা সিমসাম বরণের সুন্দরী মধ্যবয়সী মহিলা বসে আছেন সোফাতে। আশ্চর্য হলাম, উনি কে? সামির আমার কানের কাছে ফিসফিস করে বললেন, উনি বেলি ফুপু। শুনেছিলাম এর সাথে বাবার, তবে খুব ভালো মানুষ, আমাদের ভীষণ আদর করতেন। আমি টাসকি খেয়ে তাকিয়ে রইলাম। সামির বলল, বেলি ফুপু ভালো আছেন? শ্বশুর বললেন, ফুপু কিরে গাধা, ছোট মা বল। সামির মাথা নুয়ে রাখলো। শ্বশুর বাবা ডাকলেন, প্রভা, এটা তোমার ছোট শাশুড়ি, কাছে এসে তাকে সালাম করো। বড় ভাবিও কখন যেন আমার পাশে এসে দাঁড়ালেন, টের পাইনি। আমি এগিয়ে গিয়ে সালাম করলাম। বড় ভাবিও এগিয়ে গেলেন। শ্বশুর বাবা বললেন, শোনো মা লক্ষ্মীরা, উনি তোমাদের ছোট শাশুড়ি, তাকে কোনো অসম্মান করবা না। আর যাও, আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। খালি মুখে নতুন মানুষের আর কতক্ষণ রাখবা? শাশুড়ি অনবরত বিলাপ করেই চলেছেন। এক পর্যায়ে পা চেপে ধরলেন। সাবিরের বাপ, তুমি ওরে ফিরিয়ে দিয়ে আসো, তারপর যা বলবা আমি সব মেনে নেব। তবুও তুমি আমার আর কষ্ট দিও না। মগের মুল্লুক পাইছো, ফিরাইয়া দিয়া আসো, কইলেই হইল নাকি? আর এত কান্নাকাটির কি আছে আমি বুঝলাম না। তুমি না বলছো পুরুষ মানুষ 2 বিয়া করলে কিছু হয় না, 2 বউ মিলামিশা থাকলেই শান্তি, তাইলে এখন কান্দো কেন? আমি তো সাবিরের কথা কইছিলাম, আমি তো তোমার কথা কই নাই গো সাবিরের বাপ। কেন আমারে তোমার পুরুষ মনে হয় না? বেলির জন্য আমার অন্তর পুড়তো, জ্বালা মুখ ফুটতো, কিন্তু সাহস পাইতাম না। আর তুমি সেই জ্বালা মুখে বাতাস দিছ। 2 বিয়াতে সমস্যা নাই তুমিই বলছো, এখন এসব কান্নাকাটি করে কোনো লাভ নাই। নতুন শাশুড়িকে শরবত দিয়ে সাহস করে শ্বশুরকে প্রশ্ন করলাম, বাবা সত্যি কি আপনি বিয়ে করেছেন, নাকি মিথ্যা মিথ্যে আমাকে ভয় দেখাচ্ছেন? শ্বশুর রাগে সুরে বললেন, তোমার কি মনে হয় আমি মস্করা করতেছি? আমি সত্যি সত্যি বিয়ে করছি। এই বেলির সাথে আমার ছোটবেলায় ভালোবাসা ছিল, বাবা আমার কাছে সাহস করে বলতে পারি নাই, কারণ আমিও ছোট, বেলিও ছোট। আমি শহরে পড়তে আসলাম, এই ফাঁকে বেলির বাল্য বিবাহ হয়ে গেল। জানতে পেরে খুব কাঁদছিলাম, প্রথম ভালোবাসা বলে কথা। তারপর তোমার শাশুড়িকে বাবা মা আমার ঘাড়ে চাপায় দিল। ভাবলাম বেলি না পাই, পারুল তো পাইলাম, কিন্তু নামে এই ফুল চারদিকে সুবাসের বদলে দুর্গন্ধ ছড়াইল। বছর 15 আগে বেলির স্বামী মারা গেল অসুস্থ হইয়া। ছোট্ট একটা মেয়ে নিয়া জীবন কাটাইয়া দিল। আমার খুব ইচ্ছা করতো ওর জন্য কিছু করতে, ওর খোঁজ খবর রাখতাম। কয়েক মাস আগে ওর মেয়ের বিয়ে ব্যবস্থা করলাম সুপাত্র দেখে। তোমার শাশুড়ির যখন 2 বিয়েতে সমস্যা নাই কইল, আমি গিয়ে বেলুর মেয়ে জামাইরে রাজি করাইলাম। তাদের সম্মতিতে 2 হাত এক হইল। আমাদের সবার কথার মাঝে সাবির ভাই 2 হাত ভর্তি মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি ফিরলেন। শ্বশুর বাবা বলেন,
সাব্বাস বেটা, বাপের বিয়ের কথা শুনেছিলি, মিষ্টি নিয়ে হাজির। সাবির ভাইয়া ঘটনা কিছু না বুঝে বলল। মানে কি? শাশুড়িমা চিৎকার করতে করতে সাবির ভাইকে জড়িয়ে ধরে বললেন, ওরে সাবির রে, তোর বাপের বুড়াকালে ভীমরতি ধরছে রে, তোর বাপ বেলিরে বিয়া কইরা নিয়ে আসছে রে। সাবির ভাইয়া শাশুড়ি মায়ের হাত ছাড়িয়ে এসে শ্বশুর বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা এসবের মানে কি? যে পুরুষ নিজের নির্যাতিতা স্ত্রীর পাশে দাঁড়াতে পারে না, তার বাবার কাছে কৈফিয়ত চাওয়া মানায় না। তাই বলে এই বয়সে? তোমার মাই তো বলেছে পুরুষ মানুষ দুই বিয়া করলে কিছু হয় না, মিলামিশা থাকলেই শান্তি। এখন যদি তোমার মা মিলামিশা থাকতে পারে থাকবে, নয়তো অন্য ব্যবস্থা করো। কি বেলি বেগম, মিলামিশা থাকবা তো? এতক্ষণ পর মহিলার কণ্ঠ শুনলাম। জি, মিল্লামিশা থাকতে আমার আপত্তি নাই। আপার কথা আমি জানি না। শুনছো পারুল বেগম, এইবার ভাইবা দেখো কি করবা। তা বাবা সাবির এত মিষ্টি নিয়ে বাসায় আসার কারণ কি? সাবির ভাইয়া মাথা নিয়ে মুচকি হাসলো, রিপোর্টটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি রিপোর্ট পড়ে বললাম, বাবা দারুণ খবর, আপনার ঘরে ছোট ছোট পায়ে হাঁটার জন্য মেহমান আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেলি, তোমার কদম আমার সংসারে সৌভাগ্য নিয়ে আসছে। প্রভা, সবাইকে মিষ্টি মুখ করাও। পারুল রে 2টা মিষ্টি বেশি দিও, অনেক কষ্ট করছে সে। আমি মনির মাকে দিয়ে সবাইকে মিষ্টি দেওয়ালাম, ভাবিকে কি জড়িয়ে ধরলাম। ভাবি লজ্জায় লাল হয়ে আছে। সাবির ভাইয়া শ্বশুর বাবার সাথে এসে আমতা করে বলল, বাবা আমি একটা বাসা দেখেছি, নিনুকে নিয়ে ওখানে চলে যাব। স্ত্রী সন্তানদের এখানে রাখার ভরসা পাচ্ছি না। খবরদার, যদি এই বাড়ির বাইরে পা রাখিস একদম ঠ্যাং ভেঙে দেব। আমার নাতি নাতনি সারা ঘরে দৌড়াবে, আমি চেয়ে চেয়ে দেখবো। নতুন শাশুড়ি উঠে এসে সাবিরের হাত। বাবা আমি সেবা করব বড় বৌমার, সংসারের সব দায়িত্ব আমি নিলাম, তাকে কোনো কাজ করতে দিব না। আমার 2 বৌমা এবার আরাম করবে, কথা দিলাম কোনো অযত্ন হবে না তাদের। তুমি বৌমাকে নিয়ে চিন্তা করো না। শাশুড়িমা কিংকর্ত বিমূঢ় অবস্থায় বসে আছেন, না পারছেন কাটতে না পারছেন হাসতে। শ্বশুর বাবা বুঝলেন বৌমা। আমি এখন 2 ফুলের 1 মালি, আমার সুখের কোনো অভাব নাই। শ্বশুরের রসিকতায় হেসে উঠলাম। আর এদিকে আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, মাথা করে বমি বমি লাগছে। গাইনি ডাক্তার এবার দেখিয়ে ফেলি, কি বলেন আপনারা? সমাপ্ত।